হচ্ছে অনুপাত টপিকটা না খুব জটিল বা পেঁচানো কোনো টপিক না, মানে এখানে একেবারে অনেক প্যাচের অঙ্ক আছে এরকম না। হ্যাঁ, এখন যদি আপনারা এই বেসিকের কোর্সে ব্যাংক রিটেন ম্যাথে যেরকম পেঁচানো কিছু অঙ্ক আসে ওইটা নিয়ে আসে দেখান যে এগুলো করায় দেন, তাহলে এখানে কিন্তু অনেকে এই লোডটা নিতে পারবে না। তাহলে আপনাদেরকে ডিফারেন্সিয়েট করতে পারতে হবে যে এটা বেসিকের কোর্স এবং এটা অনুপাত সমানুপাতের একটা সহজ টপিক, যেহেতু এতো অধিকাংশ ম্যাথে ইজি, তবে মাঝখানে মাঝখানে অনেকগুলো বিষয় শেখার আছে এবং একটু জটিল আছে। তো আমি তো শুধু জটিল জটিলগুলো করাই দিব বিষয়টা এরকম না, আমরা কনসেপ্ট ডেভেলপ করবো, আশা করি 2 ঘন্টার ক্লাস নিলে এই বিষয়টা ফুললি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা শুরু করলাম আজকের প্রশ্ন। তো প্রথমে আসে আমরা বেসিক কিছু আলোচনা করব, সেই আলোচনাগুলো আপনারা একটু খুব মনোযোগ দিয়ে শুনেন। হচ্ছে অনুপাত জিনিসটা কি, আমরা কিন্তু অনুপাত আকারের তুলনা করা ঐকিক নিয়মে দেখছিলাম, খুবই ইন্টারেস্টিং বিষয় ছিল। সেটা হচ্ছে যে অনুপাত মানে হচ্ছে দুইটা রাশির তুলনা। সাপোজ আমার কাছে 10 টাকা আছে আর আমার ভাইয়ের কাছে 20 টাকা আছে, তাহলে আমার ভাইয়ের তুলনায় আমার কাছে অর্ধেক টাকা আছে। এই অর্ধেক কথাটার মানে হচ্ছে 1:2। তার মানে এটা আমার কাছে 1 টাকা থাকলে আমার ভাইয়ের কাছে ডাবল টাকা থাকবে, অথবা আমার ভাইয়ের কাছে 2 টাকা থাকলে আমার কাছে তার অর্ধেক টাকা থাকবে। তার মানে অনুপাতের মাধ্যমে একটা রিলেশন বিল্ড আপ করা যায়। ওকে, তো আসি অনুপাতটা মূলত কি। এই অনুপাত চিহ্নটা হচ্ছে একটা ভাগ চিহ্ন, এইটার মানে হচ্ছে প্রথম রাশিটাকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করা যায়। তার মানে কখনো অনুপাত বাইর করা মানে যা, ফ্র্যাকশন বাইর করা মানে তা। এখন প্রথম রাশিটা উপরে যায় আর পরের রাশিটা নিচে বসে, এই জিনিসটা মনে রাখবেন। আচ্ছা, তাহলে অনুপাত হচ্ছে একটা ভাগ চিহ্ন, এটা দ্বারা আসলে এক ধরনের ফ্র্যাকশনকেই বোঝায়। তো এখন আসি অনুপাতের বিভিন্ন বইয়ে বা বিভিন্নখানে দেখবেন অনুপাত কাকে বলে, কত প্রকার, কি কি, প্রত্যেক প্রকারের সংজ্ঞা সহ উদাহরণ দাও, এরকম অনেকগুলো আলোচনা আছে। তো বলেন তো জবের পরীক্ষায় কি ওগুলো লাগবে না, কি লাগবে, যেগুলো লাগবে সেগুলো সম্বন্ধে একটু বেসিক আলোচনা করে দেই। সেটা হচ্ছে যে অনুপাতের কোনো একক নাই। একক নাই মানে 1:2, ধরেন আছে যে 2 জনের বয়সের অনুপাত 1:2, তাহলে এখানে বলা যাবে না 1 বছর 2 বছর। কেন? কারণ এখানে 1:2 মানে হচ্ছে এরকমও হতে পারে একজনের বয়স 10 বছর একজনের বয়স 20 বছর, কারণ আমরা জানি না। এই জন্য শুরুতে অনুপাতের কোনো একক নাই, মানে এটাতে যখন যা নাম দিবেন 1 টাকা 2 টাকা অনুপাত 1:2, তার মানে 1 টাকা 2 টাকা বলা যাবে না। কেন যাবে না? কারণ এটা 1 টাকা 2 টাকার জায়গায় 100 টাকা 200 টাকাও হতে পারে। ঠিক আছে, আচ্ছা এবার আসি অনুপাতের মাধ্যমে তাহলে 2-3টা রাশিরও তুলনা হইতে পারে, আমরা ধাপে ধাপে দেখব। তো বেসিক কিছু বিষয় আর কি এই বোর্ড বইগুলোতে আছে, তো ক্লাস 7-এর বোর্ড বইয়ের 2.1-এর অনুশীলনী ওই জিনিসগুলো অনেকগুলো ছোটো ছোটো পরীক্ষায় চলে আসতে পারে, তো অল্প একটু টাচ দিই। আচ্ছা, যে আপনার একটা অঙ্ক দেখেন, এখানে আছে যে 7:5 এবং 8:9 দুইটি অনুপাত, এদের ধারাবাহিক অনুপাত কত? ঠিক আছে, আচ্ছা, তো এখন অনেকে দেখা যাচ্ছে যে আইটেমটার সাথে ক্লিয়ার না, তখন দেখা যাচ্ছে যে সমস্যা হইতে পারে। 7:5 আর 8:9 এইটা হচ্ছে দুইটা আলাদা অনুপাত। এখন বলছে এদের ধারাবাহিক অনুপাত কত? ধারাবাহিক অনুপাত মানে হচ্ছে যে এই যে 7 রাশিটাকে একটা রাশি লিখতে হবে, তারপরে এই রাশিটা একটা রাশি হবে, এই হুবহু রাশিটা এইখানে বসবে, তারপরে এইটার সাপেক্ষে এই 9টা আসে এখানে বসবে, মানে 9-এর পরিবর্তে যা বসানো দরকার। তার মানে হচ্ছে কি যে এইখানকার রাশির ভ্যালু, শেষের ভ্যালুটা আর পরের অনুপাতের প্রথম ভ্যালুটা, এই দুটো যেন ইকুয়াল হয়। তাহলে আমরা দেখি যে 5 আর 8-এর লসাগু কত? 5 আর 8-এর লসাগু হচ্ছে 40। লসাগু কেন নিব? কারণ লসাগু নিলে কমন রাশিটা বাইরে হবে। তার মানে আমরা এখানেও 40 বসাই দিব, এখানেও 40 বসাই দিব। তাহলে কি হচ্ছে এখন, যেটা 40 বসানোর জন্য আমরা 8 দিয়ে গুণ করতেছি, তাহলে 7কে 8 দ্বারা গুণ করলে হচ্ছে 56। 8 দ্বারা 40 বানানোর জন্য আমরা গুণ করছিলাম 5 দিয়ে, তাহলে 9কে 5 দ্বারা গুণ করলে হচ্ছে 45। তাহলে এই রাশিগুলার ধারাবাহিক অনুপাত কি কি হবে? তো দেখেন, তাহলে এখানে এই যে 2 জায়গায় 40 আসছে না, তাহলে এই 40 থেকে একটা 40 কমন নেওয়া যাবে। কমন নিলে যেটা হবে 56:40:45। তাহলে এই যে এই দুইটা অনুপাত থেকে আমরা যদি একটা ধারাবাহিক অনুপাত বাড়ি করি, তাহলে এই যে একটা রাশিকে কমন নিয়ে ডিলিট করে দিতে হবে, তারপরে বাকি সবগুলো লিখলে এটাকে বলা হবে ধারাবাহিক অনুপাত। ঠিক আছে, আচ্ছা, এরকম আরো কিছু বেসিক বিষয় আছে, আমরা আলোচনা করব। আপনাকে সবাই বুঝতে পারছেন? আমিরুল মোমিনিন, হ্যাঁ 40 একটা কমে যাবে আর কি। আচ্ছা, তাহলে আপনারা প্রথম প্রশ্নটা দেখেন। প্রথম প্রশ্নটাতে আমাদের এখানে আলোচনা ছিল যে 5:7, 14:15 এবং 9:20-এর যৌগিক অনুপাত কত? ঠিক আছে, আচ্ছা, তো এই যৌগিক জিরজির টাইপ সাউন্ড, শরীফ শিকদার, এখনও কি সাউন্ড হচ্ছে? এখন তো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, আপনি হয়তো শেষে এসে জয়েন করলেন। তাহলে এখানে হচ্ছে যে যৌগিক অনুপাত বাড়ি করতে বলছে কি যে এগুলো সবগুলো মিলে একসাথে যদি অনুপাত বানানো যায় তাহলে কি হবে? তাহলে যৌগিক অনুপাত বানানোর প্রসেসিংটা হচ্ছে, খেয়াল করেন, এখানে অনুপাত দেওয়া আছে কটা? 5:7, তারপরে দেওয়া আছে 14:15, তারপরে দেওয়া আছে 9:20। হচ্ছে এই তিনটার অনুপাতকে যদি একসাথে মিলায়া একটা নতুন অনুপাত বানাই, তাহলে এই যৌগিক মানে যৌথ অনুপাতটা কত হবে?
তাহলে এখানে প্রসেসিংটা হচ্ছে যে এই অনুপাতগুলোর প্রথম রাশি 3টা গুণ করতে হয় আর পরের রাশি 3টা গুণ করতে হয়, গুণ করে এগুলো সবগুলো একসাথে হিসাব করার পরে যে অনুপাতটা বাইর হবে ওইটা হবে এই 3টা অনুপাতের যৌগিক অনুপাত। কিরকম দেখেন যে 5 গুণন 14 গুণন 9 প্রথম রাশিগুলো উপরে, 7 গুণন 15 গুণন 20, তাহলে 7 দুগুণা 14, 5 দুগুণা 10, এখানে 2, 3 তিরিকা 9, 3 5 15, তার মানে 3/10। তাহলে এই 3টা অনুপাতের যৌগিক অনুপাত হচ্ছে 3/10। আচ্ছা, এগুলো কিন্তু জটিল কিছু না, তবে আননোন হওয়ার কারণে অনেক সোজা প্রশ্ন আসলেও অনেকে পারবেন না। এই জন্য যেটা করা দরকার সেটা হচ্ছে বোর্ড বইয়ের উদাহরণ সহ প্রশ্নগুলো প্র্যাকটিস করা দরকার। এখানে কিছু বেসিক আলোচনা থাকে, অনেকগুলো পরীক্ষায় দেখবেন এগুলো হুবহু প্রশ্ন চলে আসে, ঠিক আছে? আচ্ছা, তো এই জন্য খেয়াল করবেন। তাহলে আমরা আসি অনুপাতের ইজি প্রশ্নগুলোকে কিভাবে আরও ইজিলি করা যায় এবং মিডিয়াম টাইপের প্রশ্নগুলোতে কোন ইজি আইডিয়াগুলোকে ডেভেলপ করে কাজে লাগাইতে হবে, এই আইডিয়াগুলো এখন আমরা ডেভেলপ করব, ঠিক আছে? আচ্ছা, আপনার 3 নম্বর প্রশ্নটা দেখেন, ঠিক আছে? আচ্ছা, 3/10 আসছে না, এটাকে অনুপাত বানাইতে হবে 3:10, ঠিক আছে? মানে এই শেষে কাটাকাটি করার পরে যেটা আসবে এটাকে অনুপাত বানাই দিবেন 3:10, যেহেতু অনুপাত বলছে। ফ্র্যাকশনটাও কিন্তু এক ধরনের অনুপাত, ঠিক আছে? এটা অপশনে যেভাবে থাকবে সেইভাবে করতে হবে। আচ্ছা, এখন আসি 3 নম্বর অঙ্কে বলছে 4:5 12:x হলে x এর মান কত? এগুলো খুবই সিম্পল প্রশ্ন, আপনারা সবাই পারেন। জাস্ট আমরা হচ্ছে কি দেখবো যে এগুলো আসলে কীভাবে হয়, এই আইডিয়াটাই পরে আমরা কাজে লাগাবো, ঠিক আছে? আর আজকের অঙ্কে কিন্তু কোনো জটিল খুব বেশি কিছু নাই। তো দেখেন যে এখানে 4টা 12 হয়ে গেছে, তার মানে এখানে অবশ্যই 3 গুণ করা হয়েছে, তাহলে 5-এর সাথে 3 গুণ করে হয়ে যাবে 15। এখানে খুব বেশি জটিল কিছু নাই, হ্যাঁ? আচ্ছা, তাহলে বিষয়টা হচ্ছে কি যে অনুপাতের ক্ষেত্রে একই হারে রাশিগুলো বাড়বে অথবা একই হারে রাশি কমবে। তবে সাধারণত অনুপাতকে প্রকাশ করার সময় যখন আর ছোট করা যায় না, সর্ব থেকে লঘিষ্ঠ আকারে অনুপাতগুলোকে প্রকাশ করা হয়। এই কারণে দেখবেন যে অনুপাতটা দেওয়া থাকে একে আর ছোট করতে গেলে ওইটা ভগ্নাংশ হয়ে যাবে। এই জন্যই যেটা দেওয়া থাকে ওটাকে ইচ্ছা মতো বাড়ানো যায়, ঠিক আছে? বাট ওটাকে ইচ্ছা মতো কমানো যায় না, কারণ অনুপাতটাকে লঘিষ্ঠ আকারেই দেওয়া থাকে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আসি যে 4 নম্বর অঙ্ক দেখেন, দুটি সংখ্যার অনুপাত 5:8, ছোট সংখ্যাটি 65 হলে বড় সংখ্যাটি কত? এগুলো খুব সিম্পল প্রশ্ন, এখানে জাদু দেখানোর কিছু নাই। এখানে যত বেশি কথা বলবো ওগুলো কথাগুলো বাড়তি হয়ে যাবে। জাস্ট হচ্ছে 5টা হয়ে গেছে 65, তার মানে 13 গুণ বাড়ছে, 8টা 13 গুণ বাড়বে, ঠিক আছে? আচ্ছা, 7 91 আর 8 হচ্ছে 104। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে 104, এটা পারবেন। আসি পূর্ব রাশি আর উত্তর রাশি নিয়ে অনেক সময় ঝামেলা হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে উত্তর রাশি হচ্ছে এই ডান পাশে আর পূর্ব রাশি হচ্ছে বাম পাশে। তার মানে এই যে দেখেন 5:7, এই যে পূর্ব পাশে আছে না বাম পাশে, এটা হচ্ছে পূর্ব রাশি আর এটা হচ্ছে উত্তর রাশি। এই রাশিগুলোর নামগুলো অনেক সময় উল্টাপাল্টা হলে প্রশ্নের সমাধানের সমস্যা হবে। 5 নম্বর প্রশ্নটা দেখেন, বলছে দুটি রাশির অনুপাত 6:11, উত্তর রাশি 99 হলে পূর্ব রাশি কত? তাহলে যে 11টা 9 গুণ বাড়ছে, তাহলে 6টাও 9 গুণ বেড়ে হয়ে যাবে 6 লং 54। এটা ধরতে পারছেন আশা করি, ঠিক আছে? আচ্ছা, আমরা মোটামুটি কিছু অঙ্ক স্কিপ করব। এগুলো খুব ইজি লাগতেছে না? সবাই কি পারতেছেন? একটু বলবেন, হ্যাঁ? আর এটা কিন্তু বেসিকের কোর্স, আর এই টপিকটা কিন্তু সহজ টপিক। আমরা আস্তে আস্তে একটু আগাচ্ছি। 7 নম্বর অঙ্ক দেখবো, আর ইজি অঙ্কগুলো খুব বেশি করবো না, তবে ইজির পরে যেটা আসবে ওইটা অনেক কঠিন না, ইজির পরে যেটা আসবে ওটা আর একটু অল্প একটু কম ইজি। তো 7 নম্বরে বলতেছে দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং এদের যোগফল 108, বৃহত্তম সংখ্যাটি কত? এই 5:7 দেখেই বোঝা যাচ্ছে যে এইখানে 7 অংশটা হচ্ছে বড়। খেয়াল করেন, এই অংশ বিষয়টা বোঝায়। এই 5:7 মানে হচ্ছে একটা সংখ্যা যদি 5 অংশ হয় আর একটা সংখ্যা হবে 7 অংশ। এই দুটাকে যোগ করব না বিয়োগ করব বা না ভাগ করব না গুণ করব, এটা ডিপেন্ড করবে এই অনুপাত বাদে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা। তাহলে এই প্রশ্নে বলা আছে যে এদের যোগফল 108, তার মানে এই 5 অংশ আর 7 অংশ 12 যোগ করলে 12 অংশ, 12 অংশের ভ্যালু হচ্ছে 108, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই 12 অংশের ভ্যালু যদি 108 হয় তাহলে কি হবে? এখানে চাইছে কি বড় সংখ্যাটা, তাই না? তাহলে 1 অংশের মান কত? এই যে 1 অংশ বিষয়টা খুব ইন্টারেস্টিং, এটা এইভাবে ভাবতে পারলে অঙ্কগুলো খুব দ্রুত অ্যান্সার করা যাবে। তাহলে বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 7 অংশ, তাহলে এখানে 9 12 108 আর 7 অংশ মানে হচ্ছে 7 লং 63। আচ্ছা, তো এটা হচ্ছে লেখে দেখার জন্য এইভাবে বললাম। আপনি যদি পরীক্ষার স্টাইলে করতে চান দ্রুত, তাহলে যেটা করবেন এই যে এখানে গুণ করে নিচে 12 আর উপরে হচ্ছে 7, এইটা হচ্ছে সব থেকে দ্রুত করার সিস্টেম, ঠিক আছে? এখন এই অনেক সময় ফ্র্যাকশনটা অনেকে বোঝেন না, বিশেষ করে দেখবেন মিক্সারের অঙ্কে আমরা এত লেখালেখি চলবে না। মিক্সারের অঙ্কে সবসময় ডাইরেক্ট এই যে এইভাবে ফ্র্যাকশন লিখবো। ফ্র্যাকশনটা কখন কি করব? নিচে হবে টোটাল মানে দুটা অনুপাতের যোগফল, আর উপরে হবে আপনাকে যেটা বাইর করতে বলবে সেটা, ঠিক আছে? আচ্ছা,
তো এখন আসি আমরা এরপরে, অনেক সময় তিনটা রাশিরও দেওয়া থাকতে পারে। তিনটা রাশি দিলে এখানে কি বলতেছে যে কিছু টাকা লাবিব, সামি ও সিয়ামের মধ্যে 5-4 8 নম্বর অঙ্ক, হ্যাঁ 5-4-2 অনুপাতে ভাগ করে দেয়া হলো। সিয়াম 180 টাকা পেলে লাবিব ও সামি কত টাকা পাবে নির্ণয় করো। এগুলো নিজে থেকে পারবেন, জাস্ট হচ্ছে কি কীভাবে দ্রুত করবেন এইভাবে চিন্তা করতে পারতে হবে যে সিয়াম হচ্ছে এখানে কোথায়, সিয়াম হচ্ছে শেষে। তার মানে দেখেন এই সিয়াম 180 হয়ে গেছে, তার মানে এখানে 90 গুণ বাড়ছে। তাহলে এখানে 4 লং 36, 360, এখানে হচ্ছে 5 লং 45, 450। এই যে এইভাবে পারতে হবে, এইখানে কোনো XYZ ধরার প্রয়োজন নাই, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে আমরা নেক্সটে আসি। 9 নম্বর অঙ্ক। আচ্ছা হ্যাঁ, আমি একটু করে যেটা ছোটো ছোটো একটু করে সিম্পল লেজুর সেন্স ওগুলো একটু করে দিব। 9 নম্বর অঙ্কে কি বলতেছে যে 56কে 8:7 হ্রাস করলে নতুন সংখ্যা হবে। তাহলে দেখেন 56কে 8:7 যদি আমরা হ্রাস করি তার মানে কমাই ফেলি, অনুপাত অনুসারে কমাবো, এই কথাটা মানে কি একটু ভাবেন। তাহলে 56টা খেয়াল করেন তো যে এই 8:7 এটা একটা অনুপাত, এখন বলতেছে 56 নামে একটা সংখ্যা আছে, এটাকে কমাতে হবে, হ্রাস করতে হবে, মানে ছোট করতে হবে। তাহলে আমি যদি ছোট করতে চাই তাহলে বুঝবো যে এই 56টা এখন বড় অবস্থায় আছে। হ্যাঁ ছোট কি করবো, অর্ধেক করবো, 4 ভাগের 1 ভাগ করবো, নাকি 8 ভাগের 7 ভাগ করবো, কি করব? এটার জন্য একটা ক্লু দিয়ে দিয়েছে যে এই 8:7 ছোট করতে হবে। তো 8:7 ছোট করা মানে হচ্ছে এই 56 আছে, 8 ভাগের মান 56। 8 ভাগের মান কিভাবে বুঝলাম, কারণ ছোট করতে হবে, তার মানে এটা এখন বড় অবস্থায় আছে। তাহলে 8 ভাগের মান 56 হলে 1 ভাগের মান 7, 7 × 7 = 49। অথবা ডাইরেক্ট যদি করতে চান তাহলে এই যে 56 গুণন 8-এর 7, অর্থাৎ ফ্র্যাকশনের ক্ষেত্রে উপরের লবটা ছোট হলে গুণ করার পরে অ্যান্সারটা ছোট হবে। আচ্ছা এবং তো সবাই ক্লিয়ার আশা করি। তো এরপর আসি 10 নম্বর অঙ্ক। দেখেন আমরা কিন্তু সবগুলাই প্রতিটা একটু একটু করে চেঞ্জ করা অঙ্ক দেখতেছি। হ্যাঁ 10 নম্বর অঙ্ক দেখেন, বলতেছে যে ধানের চাল ও তুষের অনুপাত 7:3 হলে এতে শতকরা কি পরিমাণ চাল আছে। এটা নবম দশম শ্রেণীর বোর্ড বইয়ের প্রশ্ন, এরকম প্রশ্ন প্রায় অনেকগুলো পরীক্ষা আসছে আর কি, ছোট জিনিস কিন্তু বুঝতে হবে। ধানের চাল ও তুষের অনুপাত 7:3, তার মানে দেখেন ধান হচ্ছে একটা র ম্যাটেরিয়ালস, তার মানে ধান হচ্ছে আগে ছিল, শুরুতে ছিল ধান। এই ধানটা যখন মিলে যে তৈরি করে নেওয়া হবে তখন ওইখান থেকে চাল আসবে আর তুলে আসবে, তার মানে এইটা হচ্ছে ধান। এখান থেকে এক পাশে চলে আসবে চাল আর এক পাশে চলে আসবে তুষ। তো বলতেছে যে চাল এবং তুষের অনুপাতটা কত, 7:3, তার মানে 7 কেজি চাল হবে আর 3 কেজি তুষ হবে। তাহলে যখন ধান ছিল তখন কত ছিল বলেন তো, যখন ধান ছিল তখন 7 + 3 = 10 কেজি ছিল। আচ্ছা উত্তর কি চাইছে, এতে শতকরা কি পরিমাণ চাল আছে। সিরিয়াসলি খেয়াল করেন, অঙ্কটা খুব সিম্পল, বাট চাপে পড়ে বা না বুঝলে ভুল হইতে পারে যে আপনি কততে 7 কিভাবে ধরবেন। এতে মানে কি, এই এতে মানে ধানে কত পরিমাণ চাল আছে, তার মানে ধানের পরিমাণের মধ্যে চাল আছে 10-এ 7, তার মানে 100-তে হচ্ছে 70%। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 70%। আচ্ছা 11 নম্বর অঙ্কটা আপনারা নিজে করে দেন, আপনারা খুব ভালো পারতেছেন, অনেকেই কমেন্টগুলো দেখতেছে। আমিরুল মোমিন ভাই বলছে, আলামিন ভাই 70%, আরজু বেগম, সোনিয়া, হ্যাঁ সবাই পারতেছেন, সমস্যা নাই। 11 নম্বর অঙ্কটা আপনারা দেখেন, এটা একটু নিচে চেষ্টা করেন তো। একটা মাঠের জমিতে সেচের সুযোগ আসার আগের ও পরের ফলনের অনুপাত 4:7। ওই মাঠে যে জমিতে আগে 3/4 কুইন্টাল ধান ফলতো, সেচ পাওয়ার পর ফলন কত হবে। এটা ভাবিয়েন না যে সবসময় অনুপাতের কঠিন অঙ্কগুলো পরীক্ষা আসবে, অনুপাতের যে অঙ্কগুলো আসে সাধারণত অধিকাংশ সময় সহজে হয়, ঠিক আছে। আচ্ছা আর এইগুলো যেহেতু বোর্ড বইয়ের প্রশ্ন, এটা নবম দশম শ্রেণীর 11.2-এর অঙ্ক, এটা আসার মতো, হ্যাঁ এগুলো আসে প্রায় সময় কপি। তাহলে এখানে 4 অংশের মান 304 আর বাড়ি করতে হবে কি 7 অংশের মান। অঙ্কটা যদি আপনি ডাইরেক্ট করতে চান তাহলে কিভাবে ডাইরেক্ট করা যায়, সিরিয়াসলি খেয়াল করেন। 304 গুণন এই যে নিচে 4 উপরে 7, এই স্টাইলটা ধরতে পারলেও না একটা স্মার্ট অ্যাপ্রোচ তৈরি হবে। দেখেন খেয়াল করেন, এই যে 4:7, এই 4:7টাকে কতভাবে লেখা যায় আমি একটু আপনাদের বলি, তাহলে এখান থেকে আপনারা 4টা নিয়ম শিখতে পারবেন, ঠিক আছে। এই অঙ্ক পারবেন না করতে, খুব কম স্টুডেন্টে আছে, সবাই পারবেন, কিন্তু আমি এখানে একটা আইডিয়া ডেভেলপ করবো। সেই আইডিয়াটা কি কি দেখেন, যে এখানে 4:7 সংখ্যাটাকে ফ্র্যাকশন আকারে লিখলে 4 ভাবে ফ্র্যাকশন বানানো যায়। সেই 4 ভাবে জিনিসটা কি একটু খেয়াল করেন। সেটা হচ্ছে যে ধরেন একটা আপনার সংখ্যা দেওয়া থাকলো, দেওয়া থাকার পরে এটাকে বললো, তাহলে এটা যে বললো যে টোটালটা, এটা যদি টোটাল হয় তাহলে একটা অংশ কত, তার মানে 12/7, সরি 7 × 11, 11/7, এইভাবে একটা ফ্র্যাকশন হতে পারে। আবার একটা ফ্র্যাকশন হতে পারে 11/4, আবার একটা ফ্র্যাকশন হতে পারে 4-এর উপরে 7, আবার একটা ফ্র্যাকশন হইতে পারে নিচে 7 উপরে 4, আবার একটা ফ্র্যাকশন হইতে পারে 12/3, ঠিক আছে। এইভাবে দেখেন এই এতগুলো ফ্র্যাকশন বানানো যাচ্ছে কোথা থেকে, এই শুধু 4:7 থেকে।
তাহলে এগুলো কিভাবে আসতেছে একটু বোঝাই দেই, তাহলে কি হবে পরীক্ষায় আপনি খুব দ্রুত চিন্তা করতে পারবেন। প্র্যাকটিক্যালি আসি, ধরেন এই যে প্রশ্নটা আসলে 304, এইটা কিন্তু এই যে এইখানে বসবে। কেন এখানে বসতেছে তার লজিকটা দেখাই দেই। তাহলে এখানে বলতেছে এই জন্য যে এই 304টা হচ্ছে 4 অংশের মান, এটা দেওয়া আছে, তার মানে 4 দিয়ে ভাগ করলে 1 অংশের মান বাইর হবে। উত্তর চাইছে যে শেষ পাওয়ার পরে তার ফলন কত। শেষ পাওয়ার পরে ফলন যেহেতু 7 অংশ, তাহলে 4 দিয়ে ভাগ করে 7 দিয়ে গুণ, এটাকে আমরা ফ্র্যাকশন আকারে লিখলাম, নিচে 4 উপরে 7। তাহলে এইটা হচ্ছে এইটা। আচ্ছা, তাহলে কিভাবে বললে আমরা নিচে 7 উপরে 4 দিতাম? যদি বলতো যে শেষ পাওয়ার পরের ফলন হচ্ছে 304, অথবা এই প্রশ্ন কাটাকাটি করি, এই জন্য হচ্ছে 376, 6 7 42 2 হাতে করে 6 7 7 49 50 আর 3 53, ঠিক আছে, অর্থাৎ 532। এখন যদি প্রশ্নে 532 দেওয়া থাকতো আর বলতো যে আগে কত কেজি হয়, তখন আমরা 532কে 7 দিয়ে ভাগ করে 7 দিয়ে গুণ করতাম, কারণ আগে বেশি, এখন বেশি হচ্ছে আর আগে কম হইতো। তাহলে এই কাজগুলো করতে পারলে ডাইরেক্ট হবে। আচ্ছা, তাহলে কিভাবে বললে 11 ভাগে 7 বলতাম? যদি বলতো টোটাল ধরেন সাপোজ 700 কেজি, টোটাল 700 কেজি, তাহলে টোটাল যখন দেওয়া থাকবে তখন তো আমাকে আগে টোটাল দিয়ে 11, 7 আর 4 মিলে 11 দিয়ে ভাগ করে তারপরে বেশি ফলন যখন হয় তখন 7 দিয়ে গুণ করতে হবে। আবার যদি বলতো টোটাল দেওয়া আছে ঠিক আছে, বাট এবার চাচ্ছে কি কম ফলন যখন হয় তখন আবার 11 দিয়ে ভাগ করে 7 দ্বারা গুণ করতে হবে। আর এই জিনিসটা কি, এটাকে আমরা একটু পরে অঙ্ক করব, সেটা হচ্ছে যে যদি কখনো টোটাল দেওয়া থাকে আর ব্যবধানটা বাইর করতে বলে, ব্যবধান বাইর করা মানে আমরা অনুপাতে আগে ব্যবধান নিয়ে নিব, 7 আর 4 ব্যবধান 3, তারপরে করব, ঠিক আছে। আচ্ছা, তো এই স্টাইলটা কিন্তু অনেক অঙ্ক কাজে লাগবে, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে। 12 নম্বর অঙ্কটা দেখেন। 12 নম্বর অঙ্কে বলতেছে যে যদি দুটি সংখ্যার অনুপাত 4:3 হয় তবে নিচের কোন সংখ্যাটি ওই দুটি সংখ্যার যোগফল হতে পারবে না। আচ্ছা, তো এই অঙ্কগুলা বেশি কঠিন না, কিন্তু মামা শেষের অঙ্কগুলোতে কিছু ফ্র্যাকশন আছে। তো হতে পারবে না এই কথাটা দ্বারা আসলে কি বোঝায় এবং এটার প্র্যাকটিক্যালটা কি, এবং এইরকম আর কোন কোন অঙ্কে এই লজিকটা কাজে লাগতে পারে একটু প্র্যাকটিক্যালি দেখি। সেটা হচ্ছে যে হতে পারবে না এই কথাটা মানে কি, দেখেন আমার কাছে 10 টাকা আছে, তাহলে এই 10 টাকাটাকে আমি কতভাবে ভাগ করতে পারি একটু খেয়াল করেন। যে আমি 9:1 এইভাবে ভাগ করতে পারি, আমি 3:2 এইভাবে ভাগ করতে পারি, আমি 2:3, মানে এই লোকে অনুপাতকে আর উল্টায় দেওয়া যায়, এইভাবে ভাগ করতে পারি, ঠিক আছে। আর কোনোভাবে কি ভাগ করা যাচ্ছে? যাচ্ছে না। সিরিয়াসলি খেয়াল করেন। এখন ধরেন আছে যে এটাতে আরও এই যে 7:3, মানে প্রতিবারে 10 করে হিসাব করা যাবে, ঠিক আছে। আবার আসি দেখেন যে 6 টাকা, 6 টাকাকে আমরা কিভাবে ভাগ করতে পারি? 3 মানে 1:1 অর্ধেক করতে পারি, আবার করতে পারি কি 4:2 ভাগ করতে পারি, আবার ভাগ করতে পারি 1:5, ঠিক আছে। এগুলো বাদে কিন্তু আর হচ্ছে না। তার মানে এখানে মূল যে থিমটা সেটা হচ্ছে যে অনুপাতের 2:1 ভাগ করা যাবে, হ্যাঁ, মানে এগুলো আবার অনুপাতটাকে উল্টা যাবে। তার মানে এই অনুপাতগুলোর যোগফল দিয়ে টোটালটাকে ভাগ করা যাইতে হবে। ভাগ করা না গেলে ফ্র্যাকশন আসবে, আর অনুপাতে ফ্র্যাকশন বসানো যায় না, অনুপাত সবসময় পূর্ণ সংখ্যা আসে, ঠিক আছে। আচ্ছা, 12 নম্বর অঙ্কের অনুপাত লাগতো। আচ্ছা, অনুপাতে এখানে বলছে কি যে যদি দুটি সংখ্যার অনুপাত 4:3 হয় তবে নিচের কোন সংখ্যাটি ওই দুটি সংখ্যার যোগফল হতে পারবে না। ও অপশন ছিল 112, 154, 178, ঠিক আছে। আর একটা অপশন ছিল কোনোটিই নয়। তো এখানে অনুপাত দেওয়া আছে 4:3, তার মানে এই দুটার যোগফল কত? যোগফল হচ্ছে 7। তাহলে ওই দুটির সংখ্যা যোগফল হতে পারবে না, তাহলে 7 দিয়ে দেখেন একে ভাগ করা যায়। 7কে 7 থাকতেছে 42, 6 7 42, 7 16 112, তারপরে 7 2 14, আবার 7 2 14, 7 22 154। এখানে দেখেন 7 2 14, 3 38, 38কে 7 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 178। তাহলে আশা করি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার, যে যোগফল হতে পারবে না এইরকম প্রশ্ন বললে তখন যেটা হবে অপশনের থেকে টেস্ট করে প্রয়োগ করে দেখা দিতে হবে। এখানে 13 নম্বর প্রশ্নটা আপনারা দেখেন। 13 নম্বর প্রশ্নটাতে বলতেছে যে একটি পাত্রে লাল ও সবুজ বলের অনুপাত 3:1। পাত্রে যদি শুধু 2 ধরনের বল থাকে তবে নিম্নের কোনটি সর্বমোট বলের সংখ্যা হতে পারবে না। এখানে অপশনগুলো হচ্ছে 96, 80, 72 আর 54। তাহলে দেখেন এখানে অনুপাত বলছিল কি 3:1, তাহলে এখানে 4 দ্বারা ভাগ করা যাবে না, যেটা সেটা অ্যান্সার। এখন এখানে না এই যে কোনটি হবে না, কোনটি হবে, এইরকম বিষয়গুলো উল্টাপাল্টা করা যাবে না, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখানে দেখতেছি যে 3:1 বলা আছে এবং প্রশ্নের উত্তর চাইছে কি যে তবে নিম্নের কোনটি সর্বমোট বলের সংখ্যা হতে পারে না, না বলছে। তাহলে আমাদের এই 96 তো হতে পারে, 80 হতে পারে, 72 হতে পারে, 4 দ্বারা ভাগ করা যায়, কিন্তু 54কে 4 দ্বারা ভাগ করা যায় না। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ভাগ করা যায় না যেটা সেটা অ্যান্সার। ওকে, নেক্সট আসি আমরা।
নম্বর অঙ্কে, ঠিক আছে। 14 নম্বর অঙ্কে বলছে যে সুমনের বেতন রহিমের বেতনের 210%, লিটনের বেতন লিজার বেতনের 70%, লিজার বেতন রহিমের বেতনের দ্বিগুণ, সুমন ও লিটনের বেতনের অনুপাত কত? দেখেন এইরকম অঙ্ক কিন্তু খুব সহজ, বাট প্যাচ লাগে গেলে প্যাচটা সহজে খুলবে না, ঠিক আছে। আচ্ছা, তো এই কারণেই এইরকম অঙ্ক আমরা পার্সেন্টেজ অধ্যায়ে দেখছিলাম যে অনুপাত কীভাবে বাড়ি করে পার্সেন্টেজ থেকে, হ্যাঁ, পার্সেন্টেজগুলো মিলা সব 3টা বা 4টা রাশি থাকলে রাশিগুলো সমন্বয় করতে হয়। এখানে কয়জনের কথা বলতেছে দেখেন, যে সুমনের বেতন রহিমের বেতনের 210%, তার মানে একজন হচ্ছে সুমন আর একজন হচ্ছে রহিম, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলতেছে যে লিটনের বেতন লিজার বেতনের 70%। সুমন রহিম আলাদা লোক, আবার লিটন নামে একজন আছে আলাদা, এর সাথে কে আছে? এর সাথে আছে লিজা। তার মানে এটা একটা আলাদা গ্রুপ, এটা একটা আলাদা গ্রুপ। দেখেন এখন এই দুই গ্রুপের মধ্যে যে কোনো একজনের সাথে রিলেশন বিল্ড আপ হলে অটোমেটিক্যালি 4 জনেরটাই বাড়ি করা সম্ভব, কথাটা মনে রাখেন। নেক্সটে কি বলতেছে যে লিজার বেতন রহিমের বেতনের দ্বিগুণ, তার মানে এই রহিমের বেতন যা, এর বেতনটা হবে তার থেকে 2 গুণ, ঠিক আছে। লিজার বেতন রহিমের বেতনের 2 গুণ। আচ্ছা, এরপর আসি আমরা সুমন ও লিটনের বেতনের অনুপাত কত। এই যে সুমন আর লিটন এই 2 জনের আমাদের বাড়ি করতে হবে অনুপাত। দেন অঙ্কটা হচ্ছে কি এইভাবে, এই যে চোখে ভাসতেছে, এই না ভাসলে যে সমস্যাটা হবে, আপনি এক পাশ থেকে কাজ করতে যাবেন, শেষে যে আবার শুরুতে সমন্বয় করতে পারবেন না। যখনই বড় অঙ্ক আসবে বা বেশি ক্লু দেওয়া থাকবে, দেখেন ABCDE মানে 5 জনের রিলেশন দিল, কার সাথে কি রিলেশন, এই বিষয়গুলো তাড়াহুড়া করতে গেলে ভুল হইতে পারে, তো একটু কুল মাথায় চিন্তা করবেন। এখন আসি, এটা CGDF অডিটরের এক্সাম 2017 সালে আসছিল, তার মানে IBA পরীক্ষা নিছে, প্রশ্নের কোয়ালিটি বুঝতে পারতেছেন। আচ্ছা, তাহলে এখন আসি প্রথমে যে কথাটা বলছে ওইটার সাথে আমরা একটু সমন্বয় করি। সেটা বলছে যে সুমনের বেতন রহিমের বেতনের 210%, তার মানে রহিমের বেতনের 210% সুমন, তাহলে এটা যদি 100 হয় এটা হবে 210। এরপরে কি বলতেছে যে লিটনের বেতন লিজার বেতনের 70%। ওকে, নাইস। তাহলে এই দেখেন আমরা লিটনের বেতন লিজার বেতনের 70%, এইখানে এখন যদি 100 ধরি এটা 70 দিব, বাট এইখানে আর কি ভুল হচ্ছে, এই জিনিসটা করা যাবে না। কারণ যখন আপনি এইভাবে ধরবেন তখন এই দুটার রিলেশন মিলবে, বাট রহিম আর লিজার যে রিলেশনটা মিলবে না। এই কারণে যেটা করতে হবে, যেহেতু রহিমের সাথে লিজার রিলেশন আছে, তাহলে এই রহিমকে টার্গেট করে এই লিজাতে যে এইখানে হয়ে যাচ্ছে 200। যখন আপনি এইভাবে লিজাকে 200 পেয়ে গেলেন, তখন লিটনেরটা লিজার 70%, তার মানে 140। দেখেন এখন উত্তর কি চাইছে যে সুমন আর লিটনের রেশিও কত, তাহলে সুমন আর লিটনের রেশিও হবে, এই দেখেন সুমন আর লিটনের রেশিও 210 140, তাহলে অনুপাত বানালে 3:2। কোনো জটিলের কিছু নাই, জাস্ট হচ্ছে থিঙ্কিংটা কত স্মুথলি করা যায়। কুল মাথায় না করলে এই অঙ্কগুলো কিন্তু প্যাচ লেগে যাবে, ঠিক আছে, সহজে খুলবে না প্যাচটা। তো এই জন্য এই যে এটা 100 ধরলাম, ওইটাকে কেন 100 ধরলাম না, এই কথাটা এই অঙ্কের টার্নিং পয়েন্ট, যে লিজার ওটা 100 ধরার প্রয়োজন নাই। আচ্ছা, ওকে, নেক্সটে আসি 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কে বলতেছে যে 4:25 দ্বিগুণ অনুপাত কত। এটা বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ 2018 সালে আসছে। হ্যাঁ, তো অনেক অনুপাতের অঙ্ক করলেন, বাট এরকম ছোটোখাটো কিছু অঙ্ক আপনি করলেন না, তখন আপনার ভুল হবে, আপনি আইডিয়া করে দিবেন। যখনই বলছে দ্বিগুণ অনুপাত, অনুপাতের সময় দ্বিগুণ অনুপাত বললে রাশিগুলোকে বর্গ করে অনুপাত বানাইতে হয়, ঠিক আছে। এখানে যে বলছে 4:25, আপনি যদি দ্বিগুণ শুনে এই যে এটার সঙ্গে 2 গুণ করে দেন, তাহলে 4 দুগুণা 8 আর 25 দুগুণা 50, তাহলে কিন্তু ভুল হবে, ঠিক আছে। আচ্ছা, তো দেখা যাক তাহলে এখানে কি হচ্ছে যে এখানে যেটা করতে হবে স্কোয়ার করতে হবে, স্কোয়ার করলে এটা হবে 16 আর এটা হবে 25 25 625। তাহলে দ্বিগুণ অনুপাত মানে হচ্ছে বর্গ করতে হয় যে অনুপাতটা দেওয়া থাকে, এই কথাটা মনে রাখবেন। ওকে, এবার আসি আমরা 16 নম্বর অঙ্কে। এই 16 নম্বর অঙ্কগুলা 16 17 এগুলো কিন্তু সহজে আছে, এই জন্য আমি কিন্তু খুব বেশি সময় নিতেছি না, আমি কিন্তু দ্রুত স্কিপ করে আগানোর চেষ্টা করতেছি, বাট একটা করে স্যাম্পল করে দিই, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রায় 60টা অঙ্ক করবো, কোনো কষ্ট হবে না, কোনো লোড হবে না, ঠিক আছে। 16 নম্বর অঙ্ক বলছে একটি জারে দুধ ও পানির অনুপাত 5:1, দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত। আশা করি এক অংশ বিষয়টা যদি শুরুতে বুঝে থাকেন তাহলে এগুলো সমস্যা হওয়ার কথা না। তাহলে এখানে হচ্ছে দুধ আর পানি 5:1, তাই না, দুধ আর পানি। তাহলে এখানে 8 যে দেওয়া আছে, আর হচ্ছে পার্থক্য, তাহলে এখানে পার্থক্যটা অনুপাতে যেটা দেওয়া থাকবে এখান থেকে সেটা বাইর করে নিতে হবে। তাহলে এখানে পার্থক্য হচ্ছে 4। উত্তর কি চাইছে যে পানির পরিমাণ কত, তাহলে এইটাকে আমরা 8 অংশ হচ্ছে 8 হচ্ছে 4 অংশের মান 8, তাহলে 1 অংশের মান হবে 2, ঠিক আছে। 8কে 4 দ্বারা ভাগ করলে 2, যেহেতু এখানে পানির পরিমাণ 1 অংশ, তাহলে এই 2 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা,
তো এখানে পরের 17 নম্বর অঙ্কটা করে নেবেন। এগুলোতে জাদু দেখানোর কিছু নাই, কারণ একটা সিম্পল অঙ্ক, জাস্ট অনুপাত অংশ অনুসারে ভাবলেই হয়ে যাবে। আমরা আসবো পরের অঙ্কে। 3টা রাশি থাকলেও কিন্তু এরকম করেই করতে হবে। 18 নম্বর অঙ্ক দেখেন, ঠিক আছে? 18 নম্বর অঙ্কটা করতেছে কি দেখেন, 18 নম্বর অঙ্কটা চেষ্টা করেন। এই মামুন তালুকদারকে অ্যাড করে দেন তো ইনবক্স। আচ্ছা, 18 নম্বর অঙ্কে বলছে যে 20 মিটার দীর্ঘ একটি রাশিকে 2, 3, 5 অনুপাতে ভাগ করলে ছোট টুকরার দৈর্ঘ্য কত হবে? এখানে 2, 3, 5 মানে হচ্ছে টোটাল 10 ভাগ করে ছোটটা 2 ভাগ। তার মানে এই যে পরীক্ষার হলে এইভাবে করবেন, 10 ভাগের 2 ভাগ 4। এখানে যত কিছু নাই। 19 নম্বর অঙ্কটাও একই রকম। দেখেন একটু কিভাবে দ্রুত করা যায় এটা একটু দেখি। 19 নম্বর অঙ্ক দেখেন, 19 নম্বর অঙ্কেও আগে অঙ্ক দেন। বলতেছে যে 7,500 টাকা 1, 2, 3, 4, 5 অনুপাতে ভাগ করলে বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য হবে। আচ্ছা, এই অঙ্কটা দেখেন আরো এইভাবে আসতে পারে যে শাকিল খান একটু স্লোলি, হ্যাঁ ঠিক আছে স্লোলি করাচ্ছি তো, সহজ অঙ্ক অনেক। 19 নম্বর বলছে যে 7,500 টাকা ABCDE এর মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে এত 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 টাকা অনুপাতে টাকা পাবে। তাহলে এ এবং ডি এর টাকার পার্থক্য কত বা সমষ্টি কত, মানে এইভাবে দিয়ে অনেক রাশিগুলোকে বেশি করে দিলে মনে হয় একটু বড় হয়ে যায় না। কিন্তু একটু জাস্ট হচ্ছে কি আমরা যেটা করব নর্মালি যেটা করি সেটা হচ্ছে অংশ আকারে চিন্তা করব। এখানে অনুপাতগুলো দেওয়া আছে 1, অনুপাত 2, অনুপাত 3, অনুপাত 4, অনুপাত 5। তাহলে সবগুলো যদি আমরা যোগ করি 2 এর আগে 3, 3, 3, 6, 4, 10, 5, 15, অর্থাৎ টোটাল করতে হবে 15 ভাগ। কাকে 15 ভাগ করতে হবে? এই 7,500 টাকাকে 15 ভাগ করলে 1 ভাগে কত হবে? 1 ভাগে হবে 500 টাকা। তো আসি যে 1 ভাগে যে 500 টাকা আসলো, এই 500 টাকা কি অ্যান্সার? না, একটু পরে কি বলছে, বলছে বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত। এইখানে অনেকে যেটা করেন যে এই ক্ষুদ্রতম এ হচ্ছে 500 টাকা পাবে, যে বৃহত্তম এ হচ্ছে 5 5 2500 টাকা পাবে, তাহলে এদের দুজনের পার্থক্য হবে 2000 টাকা। এইভাবে করার দরকার নাই, কারণ এখানে টাইম একটু সেভ করা যায়। কিভাবে? যে এখানে বলতেছি এভাবে 1 অংশ, এভাবে 5 অংশ, তাহলে এদের পার্থক্য কত অংশ? পার্থক্য হচ্ছে 4 অংশ। তাহলে এই অঙ্কটা যদি সব থেকে দ্রুত করতে চাইতাম তাহলে এটার অ্যান্সারটা এইভাবে করলে সব থেকে দ্রুত হইতো, 7,500 গুণন 15 ভাগের 4 ভাগ। এই যে দেখা যাচ্ছে 500 আর 400 মিলে হয়ে যাচ্ছে 2000। এই আইডিয়াটা একটু আগে যে একটা অঙ্কে 4 ভাবে করে দিলাম না, ওইখানে ছিল কি ছিল, যে পার্থক্য বের করতে বললে আমরা আগে রেশিওগুলোরে পার্থক্য বের করে নিব, আর এই 7,500-কে কত ভাগ করব এটা ডিপেন্ড করবে 7,500-এর নাম কি। 7,500-এর নাম হচ্ছে টোটাল, তার মানে এগুলোকে টোটাল অনুপাত বানায়। শুধু লিঙ্কটা দেন, অ্যাড করে দেওয়ার ইয়ে তো আসে না। আচ্ছা, তাহলে হচ্ছে 15 দিয়ে ভাগ করলে 500 আর 4 দ্বারা গুণ করলে হচ্ছে 2000। ওকে, নেক্সটে আসি আমরা 20 নম্বর অঙ্ক দেখেন। হ্যাঁ, 20 নম্বর অঙ্কটা একটা ইংলিশ অঙ্ক, এটা একটু ট্রাই করেন। বলতেছে যে এ সাম অফ মানি ইজ টু বি ডিস্ট্রিবিউটেড এবং ABCD at the proportion 5 to 4, 3. If C gets টাকা 1000 more than D, what is B's share? এগুলা একটু আগে যেভাবে করলাম হুবহু একই নিয়মে এটা অঙ্ক, ঠিক আছে? আপনারা আশা করি নিজে থেকে পারবেন। আচ্ছা, নেক্সট আসে আমরা সমানুপাত বের করা। এটা একটা নিয়ম শিখবো, এটা পরীক্ষায় আসে। তবে আপনি আবার লিঙ্ক দিতে বললাম না আপনাকে, আপনি কোন লিঙ্ক দিয়েছেন? ওইটা আমি ভিডিও লিঙ্ক দিলাম থেকে ক্লিয়ার করতে ঢুকতে পারতেছে না। আপনি গ্রুপের লিঙ্কটা দেন, অন্য কারো ট্যাব অন করি, পার্ট 2 উপরে দেন, ডিসকাশনে ক্লিক করেন, আগে ডিসকাশন আগে ক্লিক করেন, করছেন? হ্যাঁ, ওকে। তাহলে এখানে আসতেছে যে 20 নম্বরটা পারবেন। আমরা সমানুপাত শিখবো। সমানুপাত জিনিসটা কি একটু বোঝাই। সেটা হচ্ছে যে এখানে বেসিক কিছু প্রশ্নের সাথে আপনাদের সমন্বয় করে দিই। আপনারা দেখবেন 11 বইয়ের চেইন রুল অথবা বিভিন্ন বইয়ের চেইন রুলে যে ইয়েগুলো থাকে, দেখা আছে কি যে 2টা অনুপাত, দেখা আছে 5:2 = 7:3। এরকম যখন 2টা অনুপাত পরস্পর সমান হয় তখন এই সমান সমান চিহ্ন না দিয়ে এইখানে 2টা অনুপাতের চিহ্ন লেখা হয়। তার মানে এই অনুপাতটা আর এই অনুপাতটা সমানুপাত। আচ্ছা, কেন সমানুপাত, কিভাবে সমানুপাত হয়, এটা বেসিক আইডিয়াটা আসি। সেটা হচ্ছে কি, খেয়াল করেন যে আমার আয়ের এবং ব্যয়ের রেশিও আমার ফ্রেন্ডের আয়ের ব্যয়ের রেশিওর সমান সমান। তাহলে যদি আমাদের দুইজনের রেশিও যদি দুটো যদি সমান সমান হয়, অথবা এই অঙ্কগুলো বিশেষ করে প্রায় সময় আসে, বয়সের অঙ্ক আসে। কিভাবে আসে, যে ধরা আছে একজনের বয়সের অনুপাত 5:2, 5 বছর পরে তার বয়সের অনুপাত হবে 3:2।
তাহলে 5 বছর পরে তার মানে এটার সঙ্গে 5 যোগ হবে, এটার সঙ্গে 5 যোগ হবে, ঠিক আছে, এক্স আকারে নিয়ে। তাহলে এই যে 5x + 5 আর একটা হচ্ছে 2x + 5, এটা কিন্তু একটা অনুপাত, এই অনুপাতের সাথে এই অনুপাত সমান সমান, তাহলে 3:2। এখন আসি এখান থেকে একটা এমন আইডিয়া ডেভেলপ করব যে আইডিয়াটা দিয়ে অনেকগুলো বড় বড় অঙ্কের আমার 2 লাইন সেভ হয়ে যাবে, মানে 2টা লাইন আমি না লিখে ডাইরেক্ট অ্যান্সার করতে পারবো। কিভাবে দেখেন, যে এইরকম যখন 2টা অনুপাত পরস্পর সমান হয় তখন আমাদের যে কাজটা হয় যে এখানে মাঝখানের রাশি 2টার গুণফল প্রথমটা এবং শেষটার গুণফলের সমান। এই কথাটা খুবই ইন্টারেস্টিং, এটা বুঝলে যেটা হবে যে আপনি যে উপরে নিচে লেখেন ওইটা লেখার দরকার হবে না, এবং এই লাইনটাও না লিখে আপনি 2 লাইন কম করে লিখে ডাইরেক্ট অ্যান্সার বের করতে পারবেন। কীভাবে দেখেন, যে এখানে একটা শর্ত আছে, কি শর্ত হচ্ছে যে দ্বিতীয় রাশি, হ্যাঁ, স্কোয়ার বা দ্বিতীয় রাশি স্কোয়ার সমান সমান প্রথম রাশি আর চতুর্থ রাশি। এখানে দ্বিতীয় গুণন তৃতীয় আর কি, দ্বিতীয় আর তৃতীয় অর্থাৎ মাঝখানে রাশি দুটার গুণফল প্রথমটা এবং শেষটার গুণফলের সমান। এই কথাটাকে অ্যাপ্লাই করতে হবে, শুধু মুখস্থ করলে হবে না, ঠিক আছে। তো আসি 21 নম্বর অঙ্কটা আপনারা দেখেন। 21 নম্বরে বলছে যে 3, 9, 4 এর চতুর্থ সমানুপাতিক কত। তাহলে 3, 9, 4 এই কথাটার মানে হচ্ছে যে 3 এবং 9 একটা অনুপাত, আর 4-এর সাথে আরেকটা রাশি ছিল, এইটা একটা অনুপাত, এই 2 অনুপাত হচ্ছে পরস্পর সমানুপাত। এখন এখানে তাহলে 3টা রাশি দেওয়া আছে, চতুর্থ রাশি আমাদের দরকার। তো আমরা এখানে দেখলাম কি যে প্রথমটার শেষটা গুণ করলে যা হয় মাঝখানে 2টা গুণ করলে তা হয়, তাহলে 4 আর 9 গুণ করলে হবে 36, আর 3 আর এটা কত গুণ করলে 36 হবে, তাহলে 3 দিয়ে 36কে ভাগ করলে হবে 12। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 12। আচ্ছা, তো এখানে আমরা ফর্মালিটিস মেনটেন করার জন্য এখন অনেকে রিটেন চান, এগুলো অঙ্ক কি রিটেনে আসবে? কখনোই আসবে না। তবে হ্যাঁ, রিটেনেও এরকম পেঁচানো অঙ্ক আছে, আমরা শেষের দিকে করব। 60 নম্বরের পরে 2টা অঙ্ক আছে এরকম রিটেনের, তো তখন করব। তাহলে এখানে ধরো এক্স ধরে করলেও 3x = 9 × 4, x = 3, 3, 3 × 4 = 12। আচ্ছা, তো এরকম অঙ্ক বেশি করবো না আমরা, এগুলা আপনারা পারবেন। 22 নম্বর অঙ্কটা করে দেন, ঠিক আছে। 22 নম্বর অঙ্ক বলতেছে যে 10, 40 ও 50 এর চতুর্থ সমানুপাতিক কত, ঠিক আছে। তাহলে এখানে যেটা করতে হবে, চতুর্থ সমানুপাত বার করতে বলছে। তাহলে 10-এর সাথে কত গুণ করলে 40 আর 50-এর গুণফলের সমান হবে? কি করতে হবে, 40 আর 50 মিলে 2000, 10 দিয়ে 2000কে ভাগ করলে 200। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 200। এই যে এইভাবে 40 × 50 / 10 = 200। আচ্ছা, এখন দেখেন মধ্য সমানুপাত বার করতে বললে কি হয়। মধ্য সমানুপাত বিষয়টা এরকম যে একটা রাশি আছে অনুপাত, এখানে একটা রাশি, আরেকটা রাশি আছে, এখানে আরেকটা রাশি। তাহলে এই মাঝখানে 2টা রাশি যদি সেম হয় তাহলে এইটাকে বলে মধ্য সমানুপাত। তাহলে মাঝখানে 2টা রাশি সেম হওয়া মানে প্রথমটার শেষটা দেওয়া থাকলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, জুবাইর হাসনাত কি বলছেন ইনি? জুবাইদ হাসনাত, হ্যাঁ, আপনি বলছেন যে পানি ও দুধের অনুপাত 5:2, কি পরিমাণে দুধ মিশালে 2:5 হবে। এই অঙ্কগুলো তো আমরা করব। আমি তো শুরুতে একটা কথা বললাম যে এগুলো মিশ্রণের অধ্যায় করবো, আপনাদের মিশ্রণের উপর একটা আলাদা ক্লাসই আছে, ঠিক আছে, আপনারা শিডিউল দেখে নেবেন। ওকে, তাহলে আসি আমরা, তাহলে এখানে জিনিসটা মধ্য সমানুপাত বলে মাঝখানে রাশি 2টার গুণফল। তাহলে এখানে বলা আছে 9 ও 16 এর মধ্য সমানুপাত কত। তার মানে 9 হচ্ছে শুরুর রাশি, 16 হচ্ছে শেষের রাশি, আর মাঝখানে এই 2 জায়গায় 2টা রাশি হবে। তাহলে দেখেন যে এই প্রথমটার শেষটা গুণ করলে যা হবে এই 2টা গুণ করলে সেম হবে। তাহলে আমরা ধরবো যে মাঝখানে রাশিটা 2টা হচ্ছে এক্স। তাহলে এখানে কিন্তু 2টার বিষয় চলে আসবে, কারণ 2টা অনুপাত সাজাইতে গেলে তো 4টা রাশি লাগবে। তাহলে 2টা দেওয়া আছে আর 2টা লাগবে। তাহলে বিষয়টা এবার মাঝখানে 2টা গুণ করি, তাহলে x × x = 9 × 16। তাহলে x² = 9 × 16। এখানটা খেয়াল করেন, 9 আর 16 গুণ করে গুণফল আনার দরকার নাই। তাহলে x এর মানটা হবে এটার উপর √, 9-এর উপর √, মানে হচ্ছে 3, 16-এর উপর √, মানে হচ্ছে 4। তাহলে 3 আর 4 গুণ করলে 12। তার মানে মাঝখানে রাশিটা হবে, মধ্য রাশিটা হবে 12। তার মানে এখানেও 12 হবে, এখানেও 12 হবে। আচ্ছা, তাহলে আপনারা এখন পরে 24 নম্বরটা নিচে পারবেন। 25 নম্বরটা দেখেন, 25 নম্বরটা কেন দেখেন, সময়ের প্রতীক একটু স্লো করান, 20টা আর একটু। 25 নম্বর অঙ্কটা দেখেন, ঠিক আছে। টিপুর বোনের বয়স টিপুর বয়সের এবং তার বাবার বয়সের মধ্য সমানুপাতিক, ঠিক আছে। আচ্ছা, প্রশ্নের স্টাইল শুনে বুঝতেছেন। তাহলে এখানে লোক দিল 3 জন আর বললো মধ্য সমানুপাত। তার মানে বিষয়টা এমন যে মাঝখানে টিপুর বোনকে বসাইতে হবে, আর টিপুর বয়স আর টিপুর বাবার বয়সটা শেষে হবে। টিপুর বয়স 12 বছর, তার বাবার বয়স 48 বছর হলে তার বোনের বয়স কত। তার মানে বিষয়টা এইরকম যে 12, 48, ঠিক আছে। আচ্ছা, তো আসি যে 12 আর 48। এখন দেখেন এখানে একটা রাশি, এখানে একটা রাশি। তাহলে এই 2টা রাশি
হচ্ছে টিপুর বোনের বয়স, তাহলে যেহেতু মধ্য সমানুপাতে তাহলে দুটো রাশি সেম হবে। এই যে মধ্য সমানুপাত বলার কারণে দুটো রাশি সেম, তার মানে আমাদের বিষয়টা এরকম হবে যে এটা এক্স যদি হয়, এই টিপুর বোন বললো আবার দুইটা নিলাম কেন, কারণ ওই যে মধ্য সমানুপাত বলছে, তার মানে হচ্ছে ওই যে শুরুতে একটা কথা শিখছিলাম যে এইখানে রাশি আর এই দৃশ্যের রাশি দুইটা রাশি সেম হবে। তাহলে আমরা আসি এক্স গুণন এক্স ইকুয়াল টু 12 গুণন 48। এখানে একটা খুবই স্মার্ট টেকনিক দেখাই দিব যাতে বড় অঙ্কের বর্গমূল খুব দ্রুত বাড়ি করতে পারেন। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 12 গুণন 48, শুধু এক্স মানে হচ্ছে রুট ওভার 12 গুণন 48। এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন? কারণ 12 আর 48 গুণ করে একটা অনেক বড় গুণফল আসবে, সেই গুণফলটাকে আমরা যদি আবার রুট বর্গমূল বানাইতে যাই তাহলে সময় লাগবে। তাহলে কিভাবে খুব দ্রুত করা যায় সেই সিস্টেমটা একটু দেখেন আপনারা, যে এইখানে 12 আর 48-এর উপর বর্গমূল আছে না, তো আমরা জানি যে কোনো রাশি বর্গ পূর্ণ বর্গ যদি হয় তাহলে যেটা হয় যে এখানে উৎপাদকগুলো জোড়ায় জোড়ায় থাকে। সাপোজ দেখেন আপনাকে বলি, ধরুন আছে 9 মানে হচ্ছে 3 গুণন 3, তার মানে 3-এর উপর স্কোয়ার দিলে তার মানে 3 দুইটা হয়ে যায় 9 হয়। তাহলে 9-এর উপর রুট দিলে কি হয়, দুইটা 3 থেকে একটা 3 বাদ দিলে একটা 3 হয়। তার মানে বর্গ করলে একটা সংখ্যা জোড়া হয়ে যায়, আর বর্গমূল করলে জোড়া সংখ্যাটা সিঙ্গেল হয়ে যায়। তাহলে আমাদের টার্গেট হবে এরকম বড় সংখ্যা যদি থাকে তাহলে এগুলোকে জোড়া মিলাই দেওয়া, কারণ জোড়ায় জোড়ায় মিলাই দিলে আমরা ওইখান থেকে একটা বাদ দিয়ে আর একটা নিলে রুটটা উঠাই দিতে পারবো। তাহলে এখানে আমরা দেখতেছি 12 গুণন 48-এর উপর রুট ওভার আছে, তাহলে এই 12 এর জোড়া নাই, তাহলে 48-এর মধ্যে 12 আছে, তার মানে 48 থেকে 12কে বাইর করে নিয়ে আসলাম। আবার 48 থেকে 12কে বাইর করে যখন নিয়ে আসলাম, 12 জোড়া মিলাই দিলাম, তাহলে এই 48টা এখন আলাদা হয়ে গেল, এখানে তো আর 48 থাকলো না, থাকলো কত 4। 4কে যদি আমরা জোড়া মিলাই তাহলে 2 গুণন 2, তাহলে দেখেন এই যে এটার উপর রুট ওভার। তো দেখেন তো এই যে দুইটা জোড়া যখন মিলে গেল তখন এই জোড়া থেকে নেওয়া যায় 12 আর এই জোড়া থেকে নেওয়া যায় 2, এখন আর কিন্তু রুট দেওয়া লাগবে না। তাহলে এই 12 গুণন 2 সমান সমান হচ্ছে 24, তার মানে এক্স এর ভ্যালুটা 24। এইরকম টেকনিক বড় বড় রুট ওভারগুলোতে কাজে লাগাইতে হবে, নর্মালি যদি করেন তাহলে হবে না। রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন, যেটা লিঙ্ক দিয়েছিলেন। আচ্ছা, সবাইকে ধরতে পারছেন? আশা করি সবাই এই বিষয়টা পরবর্তীতে কাজে লাগাবেন। আচ্ছা, এখন আসে আমরা দেখবো ভগ্নাংশের অনুপাত, ঠিক আছে? 26 নম্বর অঙ্কটা দেখেন, ফ্র্যাকশনাল লিখছেন পাশাপাশি দেখেন। ভগ্নাংশের অনুপাতটা আমরা দেখব। ভগ্নাংশ আকারে অনুপাত লেখা যায় না, ভগ্নাংশ যদি কখনো আসে তাহলে ওটাকে পূর্ণ সংখ্যা বানাইতে হয়। পূর্ণ সংখ্যা বানানোর প্রসেসটা কিভাবে কাজে লাগায় এবং এই প্রসেসটা কোথায় কোথায় কাজে লাগবে এটা আমরা একটু দেখব, ঠিক আছে? কারণ এই ভগ্নাংশের মাধ্যমে যে আমরা প্রসেসটা করব এটা পরবর্তীতে টাইম অ্যান্ড স্পিড অধ্যায়ে কাজে লাগবে, ঠিক আছে? কারণ টাইম অ্যান্ড স্পিড অধ্যায়ে আবার মিক্সারে না পার্টনারশিপে একটু কাজে লাগবে, যে কিভাবে রিলেশনগুলো বিল্ড আপ করে। তিনটি সংখ্যার অনুপাত 1/2, 2/3, 3/4 ও বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য 36 হলে সংখ্যা তিনটি কী কী? আচ্ছা, এই ওটা করার আগে একটু প্র্যাকটিক্যালি আসি, যে সাপোজ আপনার হাতে আমি 60 টাকা দিলাম, 60 টাকা দিয়ে বললাম 1/2 আর 1/3 এই অনুপাতে ভাগ করেন। তাহলে আপনি কি এই 60 টাকার অর্ধেক টাকা 30 টাকা একে দিবেন এ কে, আর বি কে দিবেন 60 টাকা 3 ভাগের 1 ভাগ মানে 20 টাকা। তাহলে এই 30 টাকায় 20 টাকা পাইলে কত টাকা হবে? 50 টাকা, তাই না? আচ্ছা, তো খেয়াল করেন তো সিরিয়াসলি, যে এই 50 টাকা হচ্ছে টোটাল 50 টাকা। তো আপনার তো বলছে 60 টাকা ভাগ করে দিতে, আপনি 50 টাকা ভাগ করে দেওয়ার পরে 20 টাকা 10 টাকা দেওয়ার লোক পাচ্ছেন না, তাহলে তো হবে না, তাই না? আচ্ছা, তাহলে অনুপাতে কখনো যদি এরকম ফ্র্যাকশন আসে তাহলে এই ফ্র্যাকশন অনুযায়ী হিসাব করা যায় না, এই ফ্র্যাকশনটাকে আগে পূর্ণ সংখ্যা বানাইতে হয়। পূর্ণ সংখ্যা বানাইতে গেলে কি করতে হয় সেটা পরে আসতেছি, বাট এটা একটু খেয়াল করেন যে হাফ টাকা পাবে সে বেশি পাবে নাকি যে 1/3 পাবে সে বেশি পাবে? অবশ্যই যে হাফ পাবে সে বেশি পাবে। এই কারণে যেটা করতে হবে যে এই হাফ আর 1/3 প্রসেসিংটা হচ্ছে আড়াআড়ি গুণ করে অনেকে, বাট আড়াআড়ি গুণ করা যাবে দুইটা রাশি আসলে, 3-4টা আসলে কি হবে? এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে হাফ আর 1/3 এর লসাগু করতে হবে, হরগুলোর লসাগু। 3 আর 2 এর লসাগু হচ্ছে 6, তারপরে এই অনুপাতের সাথে এই 6টা গুণ করে দিতে হবে। 6টা যদি গুণ করে দেওয়া যায় তাহলে যেটা হবে 3:2। তাহলে এখান থেকে আমরা পাইলাম রেশিওটা 3:2। এই রেশিও যখন 3:2 হয়ে যাবে তখন এই 60 টাকাকে 3:2 ভাগ করতে হবে। তার মানে একজন পাবে 60 টাকার 5 ভাগের 2 ভাগ মানে হচ্ছে 24, আর একজন পাবে 36। তার মানে এই 60 টাকাকে ভাগ করলে 36 আর 24, দেখেন এবার কিন্তু আর কোনো টাকা অবশিষ্ট থাকতেছে না, ঠিক আছে? আচ্ছা, আশা করি ক্লিয়ার। তাহলে আপনারা এখন 26 নম্বর অঙ্কটা নিজে করেন তো।
আচ্ছা, তাহলে এখানে আমরা 26 নম্বর অঙ্ক দেখতেছি। 26 নম্বর অঙ্কটা 1/2 আছে না, এখানে আপনার হরগুলো হচ্ছে কত 2 3 4, তাই না? এই 2 3 4 এগুলা হরগুলোর একটু লসাগু করি, তাহলে 2 3 4 এর লসাগু হচ্ছে 12, তাহলে 12 দ্বারা যদি আমরা গুণ করি সবগুলোকে 6 4 আর হচ্ছে 3, তার মানে 6 8 আর 9, এটা হচ্ছে এদের রেশিও, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে 6 হবে, তারপরে 4 দুগুণা 8 আর হচ্ছে 9। এখন আসি আমাদের পার্থক্য বলছে না, বৃহত্তম ক্ষুদ্র সমান পার্থক্য 36, তাহলে বৃহত্তম আর ক্ষুদ্রতম মানে হচ্ছে এই যে এখানে 3 ভাগ, তাহলে 3 ভাগের মান যদি 36 হয়, 1 ভাগের মান হবে 12। এখন তাহলে সংখ্যাগুলো বলাই 6 12 72, 8 12 96 আর 9 12 হচ্ছে 108, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনারা যেহেতু এই অনুপাতটা যখন বুঝবেন, তখন আপনারা পরের অঙ্কগুলোতে কাজে লাগাতে পারবেন। দেখেন 27 এবং 28 এদের অঙ্ক একটু ট্রাই করেন তো। আমরা কিন্তু এখন অনেক কিছু শিখবো, আপনারা ক্লাসটা শেষ পর্যন্ত করার চেষ্টা করেন। সাতাশ নম্বরে এটা 37তম বিসিএসে আসছিল, ঠিক আছে। তো 261টি আম 3 ভাইয়ের মধ্যে 3-এর 1 5-এর 1 9-এর 1 অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কত আম পাবে। আচ্ছা, একটু দ্রুত করে দিয়ে সিস্টেমটা দেখেন। এখানে পরীক্ষার হলে স্টাইলটা কিরকম হবে, এই যে 3-এর 1, হ্যাঁ আপনারা খাতার মানে প্রশ্নের মধ্যে এইভাবে লিখে দ্রুত 3 9 5-এর লসাগু হচ্ছে এখানে দেখেন একটা খুব ইন্টারেস্টিং বিষয় যে 3 দিয়ে 9-কে ভাগ করা যায়, তাহলে 3 হিসাব বাদ, 5 আর 9-এর লসাগু 45, তার মানে এর সঙ্গে 45 গুণ করলে হবে 3 15 45, 45 গুণ করলে হবে 9 আর 45 গুণ করলে হবে 5, ঠিক আছে। তাহলে 15 9 এবং 5 হচ্ছে অনুপাত। উত্তর চাইছে কি যে প্রথম ভাই কতটা পাবে, তাহলে প্রথম ভাই হচ্ছে এ, তাহলে এটা বাইর করার সিস্টেম হচ্ছে 261 গুণন 15 আর 9 24, 24 আর 5 হচ্ছে 29, 29 ভাগের 15 ভাগ, তাহলে 29 দ্বারা একে ভাগ করলে হচ্ছে দেখেন এই যে শেষে 9 আছে, এখানে 1 আছে, তাহলে একমাত্র 9 দ্বারা গুণ করলে 9 9 81 হয়, তাহলে 9 আর 15 হচ্ছে 135। তাহলে এই প্রশ্নটা এইভাবে দ্রুত পরীক্ষার হলে করার চেষ্টা করবেন, ঠিক আছে। আচ্ছা, তো আপনাদের আরেকটা অঙ্ক দেই, দিয়ে আপনার এই নিয়মটা ক্লোজ করব। 28 নম্বর অঙ্ক, এটা আপনারা নিজে থেকে চেষ্টা করেন, আমরা তারপরের অঙ্কে যাব। হ্যাঁ, দুটা ভিন্ন অনুপাতকে এক অনুপাতে কিভাবে পরিণত করে এই জিনিসটা আমরা দেখব, ঠিক আছে। ক অনুপাত খ, খ অনুপাত গ এবং ক খ গ সমান সমান কত, ঠিক আছে, এই অনুপাতগুলো আমরা দেখব। তো আসি, যে দুইটা ভিন্ন অনুপাতকে কিভাবে দ্রুত এক অনুপাতে পরিণত করে এটা দেখব, এবং এখানে 3টা রাশি থাকলে কিরকম হয় এই জিনিসটা দেখা দিব। তো 29 নম্বর অঙ্কে বলতেছে যে 2:3 এবং খ গ এর মান হচ্ছে 4:5। এখানে অনেকে যেটা বলে দয়ের একটা নিয়ম আছে, এই নিয়মে শিখলে খুব সহজে করা যায়। আচ্ছা, দয়ের নিয়মটা তো আমরা জানি, কিন্তু সমস্যা হচ্ছে কি ভেরিয়েশন আসলে দয়ের নিয়মটা কতটুকু কাজ করবে এবং এটার প্র্যাকটিক্যালটা না বুঝলে সমস্যা হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা আজকে খুব সুন্দরভাবে প্র্যাকটিক্যালটাও বুঝে নিব। তো দেখেন এখানে বলতেছে কি যে ক খ এর 2:3 আর খ গ, তার মানে রাশি আছে দুইটা দূরে করে 4টা মনে হচ্ছে, বাট দুই জায়গাতে খটা কমন, এই জন্য আমরা এই ক খ এইভাবে লিখবো 2:3 আর খ গ এখানে লিখবো 4:5। তো দেখেন এখানে দুই জায়গাতে কমন আছে কি, এই খ আর খ কমন আছে, তাহলে আমাদের টার্গেট হবে দুই জায়গাতে ক্ষয়ের রাশির যে মানটা দেওয়া আছে এই মানগুলো আমরা একেবারে সমান করব। তাহলে সমান করতে গেলে দেখেন 3 আর 4-এর লসাগু হচ্ছে 12, তার মানে এখানে তো আমরা অনুপাতটাকে বসাই, এইটা এখানে নিয়ে আসি, এখানে 12 বসবে, আর এইটা এখানে নিয়ে আসি, এটা হচ্ছে 12 বসবে। প্র্যাকটিক্যালটা বুঝেন যে মূল টার্গেটটা কি, দটা কিন্তু আসলে মুখস্থ নিয়ম, ওটার প্র্যাকটিক্যালটা বুঝলে ঘুরাই ফিরাই দিলেও পারা যাবে। তো প্র্যাকটিক্যালটা হচ্ছে এইরকম যে দুই জায়গাতে ক্ষয়ের মানটা কমন হলে খকে আমরা ডিলিট করে দিতে পারবো। তাহলে কমন করার সিস্টেম কি, কমন করার সিস্টেম হচ্ছে 3 আর 4-এর মানে ক্ষয়ের মান যে দুইটা থাকবে ওই দুইটা লসাগুটাকে টার্গেট করা। তাহলে এখানে 12, এখানেও 12। এখন আসি আমরা যে এখানে 12 হতে গেলে এই 3-কে কয় গুণ বাড়াই দিচ্ছে 4 গুণ, তাহলে এই 2-কেও এখানে 4 গুণ বাড়ায়া হয়ে যাবে 4 দুগুণা 8। এখন আসি এখানে 4, এখানে যদি 12 করি তাহলে এখানে কত হচ্ছে 3 গুণ বাড়তেছে, তাহলে এই 5টাও 3 গুণ বাড়ে হয়ে যাবে 15, তাহলে 8:12 আর এটা হচ্ছে 12:15। তাহলে এখান থেকে দেখেন তো এটা হচ্ছে কয়ের মান হচ্ছে 8, ক্ষয়ের মান হচ্ছে 12 আর গয়ের মান হচ্ছে 15। তাহলে এখন যদি আমরা অনুপাত আকারে সাজাই 8:12:15 এই প্রশ্নের অ্যান্সার। তাহলে এখান থেকে যে জিনিসটা শিখলাম, মূল টার্গেট হচ্ছে কমন
রাশিটার ভ্যালুগুলো যেন সমান সমান হয়। এটা যদি প্র্যাকটিক্যালি বুঝেন যে সুবিধাটা হবে যে এইখানে আপনারা যখন এই আর এইভাবে গুণ করেন না, আচ্ছা আমি যদি এখানে ঘুরায়া এখানে গ দেই আর এখানে খ দেই, যারা বুঝবেন না তারা কিন্তু তখনও কিন্তু এই আর এইভাবে গুণ করবেন, রোবটের মতো করলে এরকম ভুল করতেছেন বাট বুঝবেন না যে ভুল হচ্ছে। ঠিক আছে, তো এরকম কেমন একটা অঙ্ক দেখাই দিই, সেটা হচ্ছে যে 32 নম্বর অঙ্কটা দেখেন। ঠিক আছে, বাংলাদেশ ব্যাংকের এডির পরীক্ষা আসছিল। আসাদুল্লাহ খান কাইন্ডলি একদিন সময় করে বেসিকের অ্যাডভান্স একটা ক্লাস নিয়েন যেন, বেসিকের অ্যাডভান্স একটা ক্লাস। বুঝলাম না কথাটা, মানে বেসিক ম্যাথেরই কঠিন অঙ্ক করাবো তাই না? আচ্ছা, এখানে এমনিতেই তো শেষের দিকে কঠিন অঙ্ক চলে আসবে, কারণ এখানে অনেক বেশি ভেরিয়েশন নাই। 32 নম্বর অঙ্ক বলছে কি যে এক্স আর ওয়াই 3:4, আবার বলছে এক্স আর জেড 6:5। দেখেন খেয়াল করেন এখানে মিস্টেকটা হওয়ার সম্ভাবনা কোথায়। এক্স আর ওয়াই এটার মানে হচ্ছে কত 3:4, আর এক্স আর জেড এটা হচ্ছে 6:5। তো এখন দেখেন যে এখানে দুই জায়গাতে কিন্তু এক্স আছে, তাহলে এই যে এক্স এর ভ্যালু দুটো সমান হইতে হবে। তাহলে এখন এই যে যারা না বুঝে কাজ করেন তারা কি করেন জানেন, সব সময় আর গুণ এটাতে এটা গুণ গুণ করে তারপরে মান বাড়ি করতে হয়, এটা তো মুখস্থ হয়ে গেল। প্র্যাকটিক্যালি ফিল করেন তো যে এইখানে এক্স এর ভ্যালুটা আছে 6 আর এইখানে এক্স এর ভ্যালু আছে 3, 3 দ্বারা 6কে ভাগ করা যায়, তার মানে দুইটাকে বাড়াইতে হবে না। এই 3:4টাকে আমরা যদি 2 দ্বারা গুণ করে বাড়ায়া 6:8 লিখি, তাহলেই দেখেন এই 6 মিলে গেল। এই যে মিলাইতে হবে, এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে। তাহলে কি হলো যে এইখানে এক্স এর ভ্যালুটা হয়ে গেল 6 আর ওয়াই এর ভ্যালুটা হলো 8, ঠিক আছে, আর জেড এর ভ্যালুটা হলো 5। তাহলে এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড এর রাশির মানটা হচ্ছে 6:8:5। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 6:8:5ই হচ্ছে এই প্রশ্নটার অ্যান্সার। ওকে, নেক্সট আসি আমরা। তাহলে এগুলো আমরা পারি সবাই, এগুলার অ্যাপ্লিকেশনটা একটু পরে দেখব। এখন একটা নতুনটা কি আপনারা একটু দেখেন, 34 নম্বর প্রশ্নে 3টা অনুপাত থাকলে ওগুলোকে কিভাবে একসাথে সমন্বয় করে। ঠিক আছে, এ অনুপাত বি, বি অনুপাত সি, সি অনুপাত ডি সমান সমান 2:3, 4:5 আর 10:14। তাহলে বলছে এ ডি এর অনুপাত কত, এটা বাড়ি করেন। ঠিক আছে, আচ্ছা তো এইখানে এইরকম মান যখন আসে তখন যে কাজটা করাটা সব থেকে ইন্টারেস্টিং সেই জিনিসটা আপনারা একটু দেখেন। এখানে এই যে আমরা একটা জিনিস দেখাই দিব আপনাদের, সেটা হচ্ছে যে কখনো আচ্ছা 34 নম্বরটা করে দিয়ে এখানে আগের কথাগুলো চলে আসবে যেটা স্কিপ করছিলাম। এখানে বলা আছে এ বি এর মান, তাই না, এ অনুপাত বি। তাহলে আমরা এ অনুপাত বি মানে যখন এরকম বেশি রাশি থাকবে তখন আমরা এগুলাকে এইভাবে লিখবো, এ অনুপাত বি। ঠিক আছে, তারপর হচ্ছে কত বি অনুপাত সি, তার মানে বি বাই সি। এরপর আছে কত সি অনুপাত ডি, তার মানে সি বাই ডি। ঠিক আছে, আচ্ছা এগুলো হচ্ছে অনুপাতগুলো লিখলাম। অনুপাতগুলোকে আমরা গুণ করব, গুণ করলে যে সুবিধাটা হবে যে এই বি বি বাদ চলে যাবে, এই সি সি বাদ চলে যাবে। তাহলে কি সুবিধা হবে দেখেন, এইটা সমান সমান লেখা যাচ্ছে, মানগুলো কিন্তু কমে আসবে, অটোমেটিক্যালি এ আর ডি অবশিষ্ট থাকবে। তাহলে আমরা আসি এখানে 4/5 কত না 2/3, 2/3 গুণন 4/5 গুণন 10/14। এই দেখেন এই গুণ করার কারণে যে সুবিধাটা হয় মাঝখানের রাশিগুলো ডিলেট হয়ে এ অনুপাত ডি এর মান চলে আসে। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি 5 দুগুণা 10, ঠিক আছে, তারপর হচ্ছে 4 দিয়ে এটাকে কাটি 7, আর এখানে হচ্ছে 2, আর তো কাটাকাটি করা যাচ্ছে না। তাহলে 5 7 35, 10/14, 4/5 আর 2/3। আচ্ছা তো এটাকে কাটাকাটি করলে 8:21, হ্যাঁ 8, এখানে 3 7 21, তাহলে 8/21। এই যে 8/21 থাকলো না, এটা কার মান বলেন তো, এটা হচ্ছে এ বাই ডি এর মান, হচ্ছে এ বাই ডি এর মান হচ্ছে 8/21। তাহলে এ অনুপাত ডি সমান সমান হচ্ছে 8:21। এই যে এইভাবে যদি কখনো 3টা রাশি থাকে তাহলে আলাদা কাটাকাটি করবেন, তখন শেষে এডি অবশিষ্ট থাকবে। তবে এখানে আরো কথা আছে, কি কথা আছে, যে যদি এডি এর মান না আসে, এসি এর মান চাই, এ বি এর মান চাই, অথবা এ বি সি ডি এর মান চাই, তখন কি করব। আচ্ছা ওইটা একটু পরে আসতেছি, বাট তার আগে বলেন যে এই নিয়মটাকে আপনাদের ক্লিয়ার লাগছে কিনা আমাকে বলেন, সবাইকে ধরতে পারছেন? আচ্ছা তো 8/21 এটা এইভাবে কাটাকাটি করে করা যায়। এখন আসি, যদি এই অঙ্কটাতে বলতো যে এ বি সি ডি সবগুলোর অনুপাত বার করে দেন, তখন আমরা যেটা করতাম, এইখানে কাটাকাটি যাচ্ছে না, আমরা কাটাকাটি করতাম না, তখন আমরা সংখ্যাগুলোকে বড় বড় নিব, কারণ আমরা শেষে কাজ করব। ঠিক আছে, বড় বড় নিলে কি হবে দেখেন, 4 10 40, হ্যাঁ আচ্ছা 4 10 40 আর 8 40 320, উপরে সবগুলাই গুণ করবো না, 4 2 8, 8 10 80, আর এখানে হচ্ছে 3 5 15, 15 আর 14 গুণ করলে 210।
এই যে 80/210 বার হতো না, সিরিয়াসলি খেয়াল করেন। তাহলে 80/210 আমরা তখন কি করব, এই যে এইখানে এ শুরুতে আসতেছি 80 আর শেষে আসতেছি 210। এখন এইখানে আমরা এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি এই সাপেক্ষে লিখবো। কীভাবে লিখবো দেখেন, এ বাই বি এর ভ্যালু কত ছিল 2:3, তার মানে এ যদি 2 হয় তাহলে বি হবে 3। তাহলে দেখেন 2 যদি 180 হয় তাহলে 3 হবে, 1 ভাগের মান হবে 40, 3 হবে 120। এরপরে কি বলতেছে যে যদি আমরা এই বিসি নেই, বিসি হচ্ছে বি এর মান যদি 4 হয় সি এর মান হবে 5। তার মানে এই 120টা যেহেতু বি এর মান, তাহলে বি এর মান 4 হলে 4 দ্বারা এটাকে ভাগ করলে হচ্ছে 30, আর 5 গুণের মান হবে 150। ঠিক আছে। আচ্ছা, এবার শেষেরটা কিন্তু অটোমেটিক্যালি মিলে যাবে, এটা মিলাইতে হবে না, এটা অটোমেটিক্যালি মিলে যাবে। কিরকম দেখেন, যে এই যে 150 আছে না, এটা হচ্ছে 10 ভাগের মান। এই দেখেন সবার শেষে যে সি আছে, সি হচ্ছে 10 ভাগ। তাহলে 10 ভাগের মান যদি 150 হয়, 1 ভাগের মান হবে 15, আর এই যে 15 আর 14 ভাগের মান হবে 210। তাহলে এটা হচ্ছে ডি এর ভ্যালু। তাহলে এখন এই যে এবিসিডি এইভাবে বাইর হয়ে গেল, তাহলে এখন আমরা অটোমেটিক্যালি কাটাকাটি করব। ঠিক আছে। আচ্ছা, কাটাকাটি করলে 8, 12, 15, তাহলে এবিসিডি এর মান হবে 8, 12, 15, 21। আচ্ছা, এইখানে একটা কথা অনেকে বলতে পারেন যে আমরা এই 80 আর 210 না নিয়ে এইখানে যে 8 আর 21 নিছিলাম, এটা থেকে তো করা যায়। আচ্ছা, এই অঙ্কটাতে সহজ সংখ্যা দেওয়ার কারণে সহজে মিলে যাচ্ছে, অনেক অঙ্কে সহজে মিলবে না। এই কারণেই আপনি এই বড় সংখ্যাটা ধরে এটাকে বলবেন এ আর এটাকে বলবেন ডি। এখন এই এ আর ডি এর সাপেক্ষে যখন আপনি মিলাইতে যাবেন, তখন দেখবেন মাঝখানের গুলা দিয়ে ভাগ করা যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ আপনি সব থেকে বড় সংখ্যাটা নিছেন। কাটাকাটি করে যখন ছোট করবেন, সাপোজ এখানে 8 আনছেন না, আচ্ছা এই 8-এর সাপেক্ষে দেখবেন অনেক সময় সিডি এর মান মিলবে না, তখন ঝামেলাটা হবে। ঠিক আছে, এই জন্য সবার শেষে কাটাকাটি করবেন। তাহলে এরকম একটা অঙ্ক আপনারা নিচে ট্রাই করেন তো, 35 নম্বর অঙ্কটা। 35 নম্বর অঙ্কটা বলতেছে ইফ এ অনুপাত বি 3:4, সি অনুপাত বি, দেখেন সি অনুপাত বি উল্টাপাল্টা করিয়েন না, হ্যাঁ, এটাকে বি অনুপাত সি বানায় নিতে হবে। 5:4 আর সি অনুপাত ডি হচ্ছে 10:9, দেন এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি। ঠিক আছে। আচ্ছা, তো আসি সাকিব আল হাসান মাজবা, বিশ্বনাথ দত্ত, আবার একটু সেকেন্ড পার্টটা আমি এখানে আবার বোঝাবো। এই যে 80 আর 210 না, আমরা এইটা হচ্ছে এ এর ভ্যালু আর এটা হচ্ছে ডি এর ভ্যালু। তাহলে আমরা এই যে এ বি সি ডি লিখলাম, মাঝখানে বিসি এর ভ্যালু জানি না, আমরা এ এর ভ্যালু দিয়ে দিলাম 80 আর ডি এর ভ্যালু হচ্ছে 210। এখন আমরা আসি যে এ আর বি এর রিলেশনটা কি ছিল, এ আর বি এর রিলেশনটা ছিল 3 ভাগে 2 ভাগ না, তার মানে বি এ যদি 2 ভাগ হয় তাহলে বি হবে 3 ভাগ। তাহলে এই 2 ভাগে যদি 80 হয় তাহলে 1 ভাগে হবে 40, তাহলে 3 ভাগে হবে 120। এই যে 3 ভাগে 120, তার মানে বি এর ভ্যালুটা হলো 120। এরপর আসি বি যদি 4 ভাগ হয়, সি হবে 5 ভাগ। তাহলে 120 যদি 4 ভাগের মান হয় 120, তাহলে 1 ভাগের মান হবে 30 আর 5 ভাগের মান হবে 150। তাহলে এই যে সি এর ভ্যালুটা হচ্ছে 150। আবার আসি সি এর ভ্যালু 10 গুণ, তাই না? তাহলে 10 ভাগের মান যদি 150 হয়, 1 ভাগের মান হবে 15, তাহলে 1 ভাগের মান যদি 15 হয়, তাহলে এই 14 ভাগের মান হবে 14 গুণন 15 সমান 210। তাহলে ডি এর ভ্যালুটা অটোমেটিক্যালি মিলে যাবে। এরপরে আপনি ইচ্ছা মতো কাটাকাটি করে রেশিওটা বানাইতে পারেন। এগুলোকে আরও কীভাবে পেঁচানো যায়, বিসিএস এর রিটেনে অথবা ব্যাংকের রিটেনে পেঁচানো এরকম অঙ্ক আসতে পারে। কীরকম, যে ধরেন আছে এ বি সি ডি বা 4 জন ভাইয়ের মধ্যে এমনভাবে টাকা ভাগ করে দেওয়া হলো, তাদের প্রথম ভাই দ্বিতীয় ভাইয়ের প্রাপ্ত অনুপাত এইভাবে দিল। দেওয়ার পরে বললো যে 4 নম্বর ভাই যদি 5000 টাকা পায়, তাহলে 2 নম্বর ভাই কত টাকা পাবে। তার মানে আপনাকে এইভাবে সবার রেশিও আগে বাইর করতে হবে, তখন ওই রেশিও থেকে তাদের টাকাগুলো পরে ভাগ করে দেওয়া যাবে। ঠিক আছে। আচ্ছা, তো 35 নম্বর অঙ্কটা কি ট্রাই করছেন? দেখেন তো। আচ্ছা, 35 নম্বর অঙ্কটা আপনারা নিজে থেকে চেষ্টা করেন। এই যে রঞ্জিত দাস ভাই বলছেন ঠিক আছে, এখন বুঝতে পারছি, ক্লিয়ার, হ্যাঁ, ওকে, নাইস। এই যে ধর আছে লাইভ ক্লাস করার সুবিধা, এটা কোনো কিছু না বুঝলে আবার বলবেন, আমি রিপিট করাই দিব। কিন্তু যখন আপনারা রিপিট ক্লাস দেখবেন, তখন তো আপনারা এই কথাটা বলার সময় পাবেন না বা সুযোগ পাবেন না। আসি আমরা এই প্রশ্নগুলো কীভাবে বড় বড় অঙ্কে অ্যাপ্লাই করতে হয়, সেই অ্যাপ্লাইয়ের 2-1টা অঙ্ক দেখি আমরা। ঠিক আছে। 36 নম্বর অঙ্ক দেখেন, বলতেছে যে সোলাইমান ও সালমানের আয়ের অনুপাত 5:7, সালমান ও ইউসুফের আয়ের অনুপাত 4:5। ঠিক আছে। তো এরপর বলছে সোলাইমানের আয় 120 টাকা হলে ইউসুফের আয় কত। ঠিক আছে। আচ্ছা, এখন আসি এই অঙ্কটাতে অনেকে যেটা করেন, অনুপাত 2টাকে ভেঙে তারপরে একজনের থেকে আরেকজনটা নিয়ে আসেন। ঠিক আছে। আচ্ছা, কীভাবে লেখেন, ধরেন আছে যে আপনারা দেখবেন বোর্ড বই ক্লাস 7-এর বোর্ড বইয়ের 2.1-এর অঙ্ক, এটা বোর্ড বইয়ে যেভাবে সমাধান দেওয়া আছে, সোলাইমান আর হচ্ছে সালমান সমান 5:7। তারপরে কি বলা আছে, সালমান আর হচ্ছে ইউসুফ সমান 4:5। এখান থেকে এই 2 জায়গাতে সালমান যেহেতু কমন,
তাহলে এই 4 আর 7 লসাগু হচ্ছে 28, তার মানে 28 বানাইতে হবে, এখানে 28 এখানে 28, তাহলে এটা 28 হলো 4 গুণ 4 5 20, এখানে 28 হলো 7 গুণ 5 7 35। তাহলে এখান থেকে আমাদের অনুপাত বাইরে হবে কত, 20:28:35। তাহলে হচ্ছে সুলাইমান, তারপরে সালমান, তারপরে হচ্ছে ইউসুফ। এখন উত্তর কি চাইছে যে সুলাইমানের আয় 120 টাকা হলে ইউসুফের আয় কত টাকা। সুলাইমানের আয় যেহেতু সুলাইমান এটা, তাহলে সুলাইমানের 20 অংশ সমান সমান 120, তার মানে 1 অংশের মান হচ্ছে 6। আর কার আয় চাইছে, ইউসুফের আয়। ইউসুফের আয় হচ্ছে 35 ভাগ, তাহলে 35 ভাগের মান হবে 35 গুণন 6 সমান সমান 210। এইভাবে নর্মালি ফর্মালি অনেকে সমাধান দেন, বাট এই জিনিসটার এইভাবে সমাধান দেওয়ার দরকার নাই। কারণটা কি খেয়াল করেন লজিক্যালি, যে এই অঙ্কটাতে তো যে সংখ্যাটা দেওয়া আছে ওই সংখ্যাটার অনুপাতের ভ্যালু দেওয়া আছে। কীরকম দেখেন, যে এই যে আমরা সুলাইমান, সালমান আর ইউসুফ লিখলাম না, তাহলে এইখানে আমরা এইটাকে হিসাব করি, 5 অংশের মান 120, 5 অংশের মান যদি 120 হয় তাহলে 1 অংশের মান 24, 7 অংশের মান হবে 7 গুণন 24, 6 24 144, 7 24 হচ্ছে 178। এখন আসি এই 178 যদি আমরা নেই, সরি 168, হ্যাঁ 168, তো এখান থেকে এই 7 অংশের মান যদি 168 হয় তাহলে এই 168টা আবার পরবর্তী রেশিওতে 4 অংশের মান। তো 4 অংশের মান যদি 168 হয়, 1 অংশের মান কত হবে, 1 অংশের মান দেখেন 42 হবে। 1 অংশের মান যদি 42, হ্যাঁ 42 যদি হয় তাহলে 5 অংশের মান হবে, 5 দ্বারা 42কে গুণ করলে 210। ভাষাটা কি ধরতে পারতেছেন যে এইখানে আগে যে ফর্মালিটিস মেনটেন করলাম ওইটা মেনটেন করার দরকার নাই, ডাইরেক্ট 120 দ্বারা হিসাব করে ক্যালকুলেশনটা করা যাবে। ঠিক আছে, ওকে। তাহলে আপনারা এখন একটা অঙ্ক করে দেন তো, 37 নম্বর অঙ্কটা আপনারা নিজে থেকে ট্রাই করেন। সাঁত্রিশ নম্বর অঙ্ক বলতেছে যে ক্রিকেট খেলায় সাকিব, মুশফিক, মাশরাফি 171 রান করলো। সাকিব ও মুশফিক এবং মুশফিক ও মাশরাফির রানের অনুপাত 3:2 হলে কে কত রান করেছে। এখানে কিন্তু হিসাব করতে হবে, ঠিক আছে। আচ্ছা, হিসাবটা কীভাবে, 3:2, একটা অনুপাত দেওয়া আছে, তার মানে একটা অনুপাতে 2 পাশে বসবে, তাই না। আচ্ছা, তাহলে আমরা নামগুলোকে একটু হিসাব বসাই। দেখেন, এই যে সাকিব, ক্রিকেট খেলা সাকিব মুশফিক 171 রান করলো, এখানে কিন্তু আগের মতো করা যাবে না, কারণ এখানে সমষ্টি দেওয়া আছে, তাই না। তাহলে এখানে রেশিওটা এরকম হবে, নামগুলো একটু দেখি, সাকিব, ঠিক আছে, আর মুশফিক, তারপরে কি বলতেছে মুশফিক আর হচ্ছে মাশরাফি। আচ্ছা, তাহলে এই যে 2বারে 3টা রাশি, একটা অনুপাতে 2বার বসাইলাম, কারণ এখানে একটা অনুপাতে দেওয়া আছে। এবার এখানে আগের বারের মতো করা যাবে না, কারণ 171 কিন্তু এবার একজনের রান না, এই 171 হচ্ছে সবাই মিলে রান। তাহলে এই জন্য আগে এদের অনুপাতগুলো বানাইতে হবে। অনুপাতগুলো বানাইতে গেলে এখানে হচ্ছে মুশফিক কমন ব্যক্তি, বাট মুশফিকের রান 2টা তো কমন নাই। তাহলে কমন বানাইতে গেলে 3 আর 2 এর লসাগু 6, তার মানে এইটাকে বানাইতে হবে 6 আর এটাকেও বানাইতে হবে 6। তো এটাকে 6 বানাইতে গেলে আমরা 3 দ্বারা গুণ করতেছি, তাহলে 3কে 3 দ্বারা গুণ করলে হবে 9। আর এইখানে 3কে আমরা বানাইছি ডাবল, তাহলে 2কে বানাবো ডাবল 4, তার মানে এই অনুপাতটা এরকম হবে। তাহলে এদের যদি আমরা রেশিও বানাই, সাকিব, মুশফিক আর মাশরাফি, 2 জায়গাতে মুশফিকের রান 6টা কমন হয়ে গেছে, তাহলে আমরা 9:6:4। আর উত্তর কি চাইছে, উত্তর চাইছে যে কে কত রান করেছে। সবার আলাদা আলাদা রান চাইছে, তাই না। সবার আলাদা আলাদা রান বাড়ি করা সম্ভব। 171 গুণন, এই যে এখানে 9 6 15 4 19, 19-এর উপরে 9, তাহলে 19 দ্বারা ভাগ করলে হচ্ছে 9, 9 9 81, একজন 81 রান পাবে। তারপরে গুণন হচ্ছে 19-এর 6, তাহলে হচ্ছে এখানে 9 6 লং 54। আচ্ছা, 1 ভাগের মান যেহেতু 9, তাহলে 4 লং 36। এইভাবে 3 জনের রান বাড়ি করা সম্ভব। আচ্ছা, তো সবসময় সব জায়গায় চালাকি চলবে না, এই বিষয়টা মনে রাখেন। আগের অঙ্কটা যেভাবে করছি এটা কিন্তু ওইভাবে হবে না, হ্যাঁ, এটা যেভাবে হবে সেইভাবে করতে হবে। তো আসি সপ্তম শ্রেণীর 2.1-এর একটা অঙ্ক, এরপরের পরীক্ষায় আসছে 40তম বিসিএসে। 38 নম্বর অঙ্কটা আপনারা একটু দেখেন, ঠিক আছে। এই অঙ্কটা 40তম বিসিএসে আসছে, ক্লাস 7-এর বইয়ে আছে, 2.1-এ হুবহু। পনির ও তপনের আয়ের অনুপাত 4:3, তপন ও রবিনের আয়ের অনুপাত 5:4। পনিরের আয় 120 টাকা হলে রবিনের আয় কত টাকা। তাহলে এই অঙ্কটা 36 নম্বর, মানে আগের অঙ্কটার সাথে এই অঙ্কটার আগের একটা অঙ্ক বাদ দিয়ে তার আগে যে অঙ্কটা করলাম ওই নিয়মের সাথে মিলালে কত সহজ হয় দেখেন তো। যে 4:3 না, দেখেন এই অঙ্কটা অনেকে পরীক্ষার হলে বিভিন্ন স্টাইলে করতে পারেন, বাট বিভিন্ন স্টাইলের দরকার নাই। কিরকম, 4:3 আগে ছিল আর পরবর্তীতে হচ্ছে 5:4।
তাহলে এখানে পনিরের আয় 120 টাকা দেওয়া আছে, তাহলে এই যে এইখানে এই 4 অংশের মান হচ্ছে 120, 4 অংশের মান 120 মানে 3 অংশের মান 90। তাহলে এটা হচ্ছে একটা পনির আর একটা হচ্ছে তপন, আর পরবর্তীতে হচ্ছে তপন আর রবিন, তাই না? উত্তর কি চাইছে? রবিনের আয়, তাই না? তাহলে এই যে দেখেন এই 90 টাকায় এইখানে 5 ভাগের মান হয়ে গেছে 90, তাহলে 5 ভাগের মান যদি 90 হয় তাহলে 1 ভাগের মান 18 আর 4 ভাগের মান 72, এটাই হচ্ছে অ্যান্সার। সিরিয়াসলি খেয়াল করেন, ওই যে আমরা অনুপাতকে মিশায়া সবগুলো এক লাইনে অনুপাত বানাই 3 জনের, তারপরে অনুপাতের যোগফল, এই ফর্মালিটিসে যাওয়ার দরকার নাই এখানে। বাট অনেকে কিন্তু ওইভাবে শিখে শিখে এমনভাবে অভ্যস্ত যে আর বিকল্প কিছু খুঁজে পায় না, ঠিক আছে? বিকল্প পাততে হবে। ওকে, তাহলে আমরা আসি একটু নেক্সটে ভেরিয়েশন দেখবো। হ্যাঁ, দেখেন 39 নম্বর অঙ্কে, আশা করি সবাই ধরতে পারছেন, এই তো বুঝতে পারছেন, অ্যান্সার সবাই দিতে পারতেছেন। MSM তালুকদার, আমিরুল মোমিনিন, 72 অ্যান্সার। হ্যাঁ, নাইস। 39 নম্বর অঙ্ক দেখেন, আমরা কিন্তু ক্লাসের অনেক দূরে চলে আসছি, আর ক্লাসের প্রথমে একটু সময় লাগছিল, এই জন্য ক্লাসটা লিঙ্ক দিয়ে গেছে, সমস্যা হবে না। 39 নম্বর অঙ্কে বলতেছে ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত 3:2, গম এবং গম থেকে উৎপন্ন সুজির অনুপাত 4:3 হলে সমান পরিমাণের ধান ও গম থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাত বের করুন। ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কটা আমরা একটু বিস্তারিত করব, পরবর্তীতে আমরা শর্টকাটটা দেখব। ঠিক আছে? অঙ্কের ভাষাটা বোঝা ইম্পর্টেন্ট। দেখেন, অনুপাতের অঙ্ক সবগুলাই সোজা মনে হলো, এইটা অঙ্কও সোজা, বাট কীভাবে খুব দ্রুত করা যায় এই জিনিসটা দেখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো দেখেন যে ধান ও ধান হতে উৎপন্ন চালের অনুপাত 3:2, এই কথা দেখে বোঝা যাচ্ছে যে 3 কেজি যদি ধান হয় তাহলে ওইখানে হবে 2 কেজি গম, তাহলে 1 কেজি হচ্ছে, সরি 2 কেজি চাল, 1 কেজি ধান নষ্ট হয়ে যাচ্ছে, ওয়েস্টেজ। গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত 4:3, সমান পরিমাণে ধান ও গম থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাত বের করুন। ঠিক আছে? আচ্ছা, তো এটাকে আমরা একটু রিটেন ফরম্যাটে দেখি, তারপরে আমরা এটা আবার শর্টকাট ফরম্যাটটাও দেখব। ঠিক আছে? এখানে ধরেন আছে দুইটা যেহেতু ভিন্ন পরিমাণ, তাই না? ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত 3:2, দুইটা যেহেতু একই পরিমাণ, আমরা টোটালটাকে 1 ধরতে পারি। ফ্র্যাকশন না আনার জন্য পূর্ণ সংখ্যা ধরার সুবিধা, ফ্র্যাকশন অনুযায়ী ধরা যায়। ঠিক আছে? তাহলে যদি আমরা ধান ধরি, ধান ও চাল সমস্যা হচ্ছে 3x আর 2x, আর গম আর সুজি তাহলে হচ্ছে কত? গম আর সুজি হচ্ছে এখানে 4:3, 4y আর 3y। এটা যদি খুব সিরিয়াসলি খেয়াল করেন, দুইটা যখন ভিন্ন ভিন্ন অনুপাত হবে তখন কিন্তু দুইটাকে সবগুলোকে x অনুযায়ী ধরা যাবে না, একটাকে x অনুপাতে আর একটা হচ্ছে y অনুপাতে। এখন দেখেন এই 3x আর 4y এগুলো হচ্ছে ধান আর গমের পরিমাণ, বাট এটা তো সমান হইল না। তাহলে সমান করার জন্য আমাদের যেটা করতে হবে, লসাগু হচ্ছে 12xy, 12xy হচ্ছে টোটাল ধান আর টোটাল গম। তাহলে টোটাল ধান আর টোটাল গম ধরলে কি সুবিধা, যে ধান আর গমের পরিমাণটা দুই জায়গাতে সমান সমান হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন যে এটা যদি 12xy হয় তাহলে এই অনুপাত আকারে সাজানো যায়। খেয়াল করেন যে এখানে 12xy, তাহলে এই 3x কে 12xy বানাইতে হবে, আর এই 4y কে এখানে 12xy বানাইতে হবে। কারণ কি, যে ধান আর গম তো সমান সমান হতে হবে। তাহলে এটা যদি 12xy বানাই, তখন এই ধান থেকে উৎপন্ন চালের পরিমাণ কত হবে যখন 12xy হবে, আর গম থেকে উৎপন্ন সুজির পরিমাণ কত হবে। খেয়াল করেন, তাহলে এটা যদি 3x থেকে 12xy হয়ে গেছে, তার মানে 3x এর সাথে গুণ করা হয়েছে 4 আর y, তাহলে 2x এর সাথে 4y গুণ হবে, তার মানে এখানে হবে 8xy। আর এখানে দেখেন সুজি, এই সুজিটা 3y, এটা যেহেতু 4yটা 12xy হয়ে গেছে, তার মানে 3x গুণ হয়েছে, তাহলে 3y এর সাথে 3x গুণ হলে হয়ে যাবে 9xy। এখন এটাকে ঐকিক নেমে লেখা যায়, বিস্তারিত সমাধানটা আপনাদের শীট যে শীটের মধ্যে আছে ওইখানে রিটেন আকারে দেখে নেবেন। এখানে জাস্ট আমি বোঝাই দিলাম যে এইটা যদি দুটাকে সমান বানাইতে হবে, সমান বানানোর জন্য 12xy। ঠিক আছে? 12xy ধরলাম, রিটেন ফরম্যাটের জন্য xy নিয়ে আসতেছে। রিটেন না হলে আমরা শুধুমাত্র 12 ধরে হিসাব করব, কিভাবে একটু পরে দেখাচ্ছি। আবার ঐকিক নেমে লেখা যায় যে টোটাল ধান যদি 12xy হয়, 3x হয়, তাহলে চাল হবে 12x। তাহলে টোটাল ধান যদি 12xy হয় তাহলে টোটাল চাল হবে কত, এইভাবে লেখা যায়, বাট ওটা বিস্তারিত হয়ে যায়, ওটা শিটে দেওয়া আছে, দেখে নেবেন। তো এখন আমাদের দরকার কি, এই নতুন চাল আর নতুন সুজি এটার অনুপাত কত। তাহলে চাল অনুপাত সুজি সমান সমান হচ্ছে 8xy অনুপাত 9xy, যেহেতু xy বাদ, 8:9। এটা হচ্ছে xy এর অনুপাতের সমাধান।
দেখা যাবে বোর্ড বইগুলোতে আপনারা যখন সমাধান খুঁজবেন এইভাবে বিস্তারিত সমাধান পাবেন, বাট এই অঙ্কে যে রিটেনে আসবে তার কোনো ঠিক আছে? এই অঙ্ক এমসিকিউতে প্রায় সময় আসবে। তো এমসিকিউতে আসলে কিভাবে আমরা কয়েক সেকেন্ডে করব এটা এখন দেখি। যে 3:2 আর 4:3, এটা হচ্ছে গম আর সুজির অনুপাত, আর এটা হচ্ছে ধান আর চালের অনুপাত। একটা বিষয় মাথায় রাখেন, তো এখানে একটা বলছে কি যে সমান সমান পরিমাণ ধান ও গম থেকে, তাহলে সমান সমান পরিমাণ মানে এই যে এটা যদি 3 কেজি ধান হয় 2 কেজি চাল হবে, তাহলে 4 কেজি যদি ধান হয় তাহলে 3 কেজি সুজি হবে, সরি গম হলে। তাহলে আমরা এই 4 আর 3-এর লসাগু এটাকে 12 ধরব। লসাগু নিলে কি হবে, এই দুই সংখ্যা থেকে একটা পূর্ণ সংখ্যা বাইর হবে এবং দুই জায়গাতে 12 বসানো যাবে। তার মানে এখানে 12 বসাইলাম, এখানে 12 বসাইলাম। তাহলে 12 বসালে যে সুবিধাটা হবে যে এই ধানের পরিমাণটা আর গমের পরিমাণটা সমান হয়ে গেল। তাহলে সমান যখন হলো, তাহলে এখানে যদি 12 কেজি ধান হয় তাহলে এই 3 কেজিতে যদি 2 কেজি হয় তাহলে 12 কেজি মানে এটা 4 গুণ বাড়লো, তাহলে এটা 4 গুণ বেড়ে হয়ে যাবে 8। এটা যদি 4 থেকে 12 হয়ে গেছে তার মানে 3 গুণ বাড়ছে, তাহলে এটা 3 গুণ বেড়ে হয়ে যাবে 9। তার মানে সমান সমান যদি ধান এবং গম হয় তাহলে চাল এবং সুজির অনুপাতটা হবে 8:9। দেখেন, বুঝলে এইভাবে দ্রুত করা যাবে। এরকম পেঁচানো অনেক কথা বলা অঙ্ক আসে, পরবর্তীতে আমরা দেখব। ছাত্র ছাত্রী, তারপরে ছাত্র থেকে অনেকে অনুপস্থিত উপস্থিত রেশিও দেওয়া আছে, একটার পিছনে একটা লাগা দিয়ে অনেক পেঁচাইছে, কিন্তু ওগুলারও প্র্যাকটিক্যাল আইডিয়াগুলো এখান থেকে ডেভেলপ হবে। সবাইকে ধরতে পারছেন? আচ্ছা, ওকে, নেক্সট আসি আমরা সমীকরণ সাজিয়ে সমাধান দেখব। আমাদের ক্লাসটা 1.5 ঘন্টা হলো কেবল, ঠিক আছে? 10টা বাজতেছে, তবে মাঝখানে প্রথমে একটু সমস্যা ছিল, আমরা আধা ঘন্টায় বাকি অঙ্কগুলো ইনশাল্লাহ ক্লিয়ার করে ফেলবো। সমীকরণের সমাধান দেখেন, 3টি সংখ্যার অনুপাত 4:5:6, মধ্যম সংখ্যাটির বর্গ 225 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তো এটা 40 নম্বর অঙ্ক। এখানে যেটা বলতেছে যে এক্স ধরে অঙ্ক করতে হবে। সবগুলো অঙ্কের মুখোমুখি হবে বিষয়টা এরকম না, ঠিক আছে? কিছু কিছু অঙ্ক এক্স ছাড়া করা যাবে না। তো এটা এক্স ধরে কীভাবে করা যায়? মাঝখানের সংখ্যা বলছে না, তাহলে দেখেন 4:5:6, এইখানে আসতেছি 5x² = 225, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে x² হচ্ছে 225 / 25 হচ্ছে 9, তাহলে x এর ভ্যালুটা হচ্ছে 3। আচ্ছা, এখন উত্তর কি চাইছে? বুঝছে বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে বৃহত্তম সংখ্যা যেহেতু 6, তাহলে 6 এর সাথে 3 গুণ করলে হচ্ছে 18। আচ্ছা, এইখানে অনেকে যেটা করে সেটা হচ্ছে 5-এর উপর স্কোয়ার দিয়ে 25 ভাগের মান 225, তাহলে কিন্তু ভুল হবে। এক্স সবসময় বাদ দিতে চাইলে হবে না। কেন ভুল হবে? দেখেন যে এখানে আপনি 25 নিলেন, ঠিক আছে, 25 ভাগের মান 225, তখন 1 ভাগের মান চলে আসবে 9, তখন আপনি 6 ভাগের মান দিয়ে দিবেন 18, হবে না, তখন 9 6 লং 54 হবে। এই যে ভুলটা কোথায় হচ্ছে? ভুলটা হচ্ছে যে যখন আপনি দুইটা রাশিতে গুণ করবেন তাহলে দুইখানে তো এক্স আছে, এটা তো হয়ে যাবে বর্গ, তাহলে 9 হবে 1 অংশের মান না, 1 অংশের বর্গের মান 9। যখন আপনি এক্স নিবেন না তখন এই ভুলটা হইতে পারে। এই জন্য যখন বর্গওয়ালা কথা আসবে তখন এক্স নিয়ে হিসাব করবেন, ঠিক আছে? ওকে, 41 নম্বর অঙ্কটা দেখেন। এই 41 নম্বর অঙ্কের স্টাইলে অনেকগুলো কিন্তু বয়সের অঙ্ক পরীক্ষা আসে, ঠিক আছে? যে বর্তমান বয়সের অনুপাত এত, এত বছর পরে হবে এত, হুবহু একই আইটেম, বেশি অঙ্ক করার দরকার নাই, জাস্ট একটা করে দিই, ঠিক আছে? বলতেছে যে দুটি সংখ্যার অনুপাত 5:8, প্রতিটি সংখ্যার সাথে 15 যোগ করলে এদের অনুপাত 10:13 হয়। সংখ্যা দ্বয়ের যোগফল কত? এটা বিএডিসির অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টিংয়ের আসছিল 2017 সালে, আইবিএ পরীক্ষা নিয়েছিল। তো এই অঙ্কগুলো যেটা করবেন ডাইরেক্ট করবেন আর কি, সময় সেভ করার জন্য। 5x + 15 / 8x + 15 = 10/13। আর গুণ করার সময় যেই পাশে গুণ করলে এক্স এর ভ্যালুটা বড় আসবে সেই পাশে গুণ করবেন। এই যে 5 13 65x, 4 10 40x = 13 আর 15 গুণ করলে এটা কত হচ্ছে? এটা তো 15, তাই না? আচ্ছা, 13 আর 15 গুণ করলে 15 10 150, 3 15 45, 195 - 150, তাহলে 25x = হচ্ছে 55। আচ্ছা, এটা কি বলছে? 5:8, 15 যোগ করলে 10:13 হয়। সংখ্যা দ্বয়ের যোগফল কত? এখানে তো টাইপিং মিস্টেক আছে নাকি অঙ্কটাতে? 10/13, এখানে অঙ্কটাতে মিস্টেক আছে কোথাও। আচ্ছা, তাহলে হচ্ছে 5 13 65x আর হচ্ছে 8 10 80, ও এটা তো 8x, এই যে এখানে মিস্টেকটা হয়ে গেছে। তাহলে এটা বাংলা ইংলিশে উল্টা পাল্টা গেছে তো। আচ্ছা, দেখি তাহলে 80x + 150 = 65x - হচ্ছে 195 + 195, আর গুণ করলে হচ্ছে 15x = এটা ওই পাশে গেলে হচ্ছে 45, এক্স এর ভ্যালুটা হচ্ছে 3। আচ্ছা, এক্স এর ভ্যালু যদি 3 হয়, এরপরে কি আসতেছে?
এরপরে যেটা বলতেছে যে উত্তর কি চাইছে, উত্তর চাইছে সংখ্যা দ্বয়ের যোগফল কত। তাহলে যোগফল চাইছে, যেহেতু প্রথমে অনুপাত ছিল 5:8, তাহলে 5 আর 8 যোগ করলে হচ্ছে 13 অংশ, 13 অংশের মান হবে 3 13 39। আচ্ছা, এখানে জটিলের কিছু নাই, জাস্ট হচ্ছে 4টাকে আমি 8 ধরছিলাম তো এই জন্য ভুলটা হয়ে গেছে। আচ্ছা, তো হুবহু এই রকমের অঙ্কগুলো কিন্তু বয়সের অঙ্কে প্রায় সময় আসে, আপনারা একটু দেখলে মিলাই নিলে বুঝে যাবেন। তবে এখানে একটা টেকনিক বলি, টেকনিকটা হচ্ছে যে এই ধরনের অঙ্ক না আপনারা লিখিত আকারে করতে যাবেন না। এই অঙ্ক দেখলে রিটেন আকারে আপনি পারবেন দেখে রিটেন আকারে করবেন কেন, আরও সহজে করা যায়। এখানে অপশনগুলো দেখেন তো, 31, তারপরে আছে 33, 36, 39, আর কোনোটি নয়। তো আমাদের যে অনুপাত প্রথমে দেওয়া ছিল 5:8, যোগফল বাড়ি করতে বলছে, তার মানে হচ্ছে যে এই যে 5:8 আছে না, এই দুটো রাশির যোগফল দিয়ে এই অপশনগুলোকে ভাগ করা যাবে। তো 5 আর 8 যোগ করলে হয় 13, 13 দিয়ে ভাগ করা যায় একমাত্র 39, 39 অ্যান্সার। তবে যখনই আমি দুইটা অপশন দিব, 13 দিয়ে ধরেন এখানে 26 দিব, তখন তো আপনি কনফিউশনে পড়ে যাবেন। এই জন্য তখন শুদ্ধি পরীক্ষা করা শিখতে হবে। কীরকম, যে এই যে 39 যদি হয় তাহলে 1 ভাগের মান 3, তাহলে 5 আর 3 5 15, একটা সংখ্যা হচ্ছে 15 আর একটা সংখ্যা হচ্ছে 3 আসছে 24। অ্যান্ড 15-র সাথে এই 15 যোগ করলে হচ্ছে 15, আর 24-এর সাথে 15 যোগ করলে হচ্ছে এই যে 30 বাই এখানে হচ্ছে 39। ঠিক আছে? আচ্ছা, তো 39 আর 30 যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে 10/13, যেটা এই প্রশ্নে দেওয়া 10/13 সাথে মিলে যাচ্ছে, তাহলে অ্যান্সারটা মিলে যাবে। আচ্ছা, তো এইভাবে শুদ্ধি পরীক্ষা করা শিখতে হবে, আস্তে আস্তে করতে করতে কনফিডেন্স গ্রো হবে। ওকে, 43 নম্বর অঙ্কটা দেখেন, এরকম আরও অঙ্ক আছে, আপনার করে নেবেন শীটের মধ্যে। 43 নম্বর অঙ্কটা দেখেন কি বলতেছে। বলছে যে একটা বিদ্যালয়ে বালক বালিকার সংখ্যার অনুপাত ছিল 1:4, সেখানে আরও 140 বালক ভর্তি হওয়ার পর বালক বালিকার সংখ্যার বর্তমান অনুপাত হলো 2:3। বিদ্যালয়ে বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা কত? আচ্ছা, তো অঙ্কটাতে এখানে আপনারা অপশন টেস্ট করে করতে পারেন, কিন্তু অপশনের মধ্যে এমনভাবে প্যাচ লাগাই দিচ্ছে, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের আপার অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা 2018 সালে আসছে এই প্রশ্নটা। আইবিএ প্রশ্ন করলে কনফিউশন তৈরি করে দেয় অপশনের মধ্যে, আর কোনোটি নয়ালা অপশন একটা সবসময় লাগা যায়, এই জন্য বেশি স্মার্ট হওয়ার গেলে সমস্যা আছে। তো এখানে 1:4 প্রথমে আছে, আর 140 জন ভর্তি হওয়ার পরে বালক বালিকার সংখ্যার বর্তমান অনুপাত 2:3 হয়ে যাবে, তাই না? তাহলে আমরা এখানে x প্লাস 140 ডিভাইডেড 4x ইকুয়াল টু হচ্ছে 2/3। দেন এই বালিকারা কিন্তু যোগ হয় নাই, বালিকার সাথে কোনো কিছু যোগ হবে না, বাট শুধু বালকের সাথে যোগ হবে। ঠিক আছে? আচ্ছা, আর যদি ক্যালকুলেশন করি 8x মাইনাস 3x ইকুয়াল টু হচ্ছে 420। তাহলে এক্সের 5x এর ভ্যালু হচ্ছে 420, এক্স এর ভ্যালু হচ্ছে 5 দ্বারা 420কে কাটাকাটি করলে, আচ্ছা তাহলে 5 × 40 থাকতেছে 2 20 আর 5 20 84। তাহলে এক অংশের মান এক্স এর ভ্যালু হচ্ছে 84। অ্যান্সার কি চাইছে? অ্যান্সার চাইছে যে বিদ্যালয়ে বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা কত। দেখেন এখানে যে 5x এর ভ্যালু 420 আসছিল না, এটাই অ্যান্সার। কেন 5x এর ভ্যালু 420 অ্যান্সার? কারণ প্রথমে অনুপাত ছিল 1:4, প্রথমে যে অনুপাত 1:4 ছিল, এই 5 অংশের মানেই তো হচ্ছে 420। তাহলে সরাসরি 420 এখান থেকে লেখা যেত 5x = 420, বাট এক্স এর মান যদি বাইর করেন তাহলে আবার এখানে এক্স এর মান বসাইতে হবে, 5 × 84 = 420। টোটাল অ্যান্সার হচ্ছে এটা 420। আচ্ছা, এটা একটু সোজা ছিল এই জন্য দ্রুত করে দিলাম। আসি আমরা 44 নম্বর অঙ্ক করবো। ঠিক আছে, 44 নম্বর অঙ্ক দেখেন। বলছে যে একটা জমির ক্ষেত্রফল 432, ওই জমির দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত যথাক্রমে 3:4 এবং 2:5 হলে অপর জমির ক্ষেত্রফল কত? নাইস একটা প্রশ্ন। এখানে অনেক কিছু শেখার আছে, বিশেষ করে সমীকরণ বিল্ড আপের সময়, অনুপাতের সময় কিভাবে বিল্ড আপ করতে হয়, এক্স ওয়াই কীভাবে ধরতে হয়, কোনটার সাথে কোনটাকে লাগানো যাবে কোনটা যাবে না, এই বিষয়গুলো আমরা এখানে ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, আপনারা খুব মনোযোগ দিয়ে একটু দেখেন। একটা জমির ক্ষেত্রফল 432, এই একটা জমি বলছে না, তার মানে এটা একটা জমি 432 বর্গমিটার, তার মানে হচ্ছে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ করে 432 হবে। তাহলে এখানে আমরা একটা ক্লু পাইলাম। ওই জমির দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে অপর জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, অপর জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, সিরিয়াসলি খেয়াল করেন, ওই জমির যে দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত যথাক্রমে 3:4 এবং 2:5, অপর জমির ক্ষেত্রফলটা কত? তাহলে এখানে দেখেন যখন দৈর্ঘ্য প্রস্থ বলবে, তাহলে আপনি একই সাথে তো দৈর্ঘ্য প্রস্থটাকে গুলায় ফেলতে পারেন না, এক্স ধরা যাবে না, একটাকে এক্স ধরলে আরেকটাকে ওয়াই ধরতে হবে। তাহলে ধরেন চিত্র আটকে সুন্দর করে বোঝাই দেয়, মনোযোগ দিয়ে খেয়াল করেন। এটা হচ্ছে প্রথম জমি, এই জমিটার ক্ষেত্রফল হচ্ছে 432, আর এটার দৈর্ঘ্য আর প্রস্থ আছে। আবার আরেকটা জমি আছে, এটা আরেকটা জমি, এই জমিটারও দৈর্ঘ্য প্রস্থ আছে।
এখন কথাটা ভাষাটা মিলান, অঙ্ক করে দিলে তো সমাধান দেখে ইজি মনে হবে, কিন্তু ভাষা পরীক্ষার হলে কীভাবে মিলাবেন? ওই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সাথে অপর একটি জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত যথাক্রমে 3:4। দেখেন দৈর্ঘ্য প্রস্থের সাথে, তার মানে দৈর্ঘ্য যদি এইখানকার 3x হয়, এইখানকার দৈর্ঘ্য হবে 4x। হ্যাঁ, প্রস্থের অনুপাত কত? প্রস্থের অনুপাত এটা যদি 2y হয়, তাহলে এইখানে প্রস্থের হবে 5y। এই জিনিসটাতে মিস্টেকটা কোথায় হতে পারে? এই যে অনেকে জিজ্ঞাসা করতে চান যে মিস্টেকটা কোথায় হতে পারে, সেটা একটু দেখাই দিই। সেটা হচ্ছে যে আপনারা এইটাকে 3x আর 4y ধরতে পারেন, আর এইটাকে 2x আর 5y ধরতে পারেন। এইটা ধরে একটা কনফিডেন্টলি ভুল উত্তর দিয়ে বসে থাকবেন। এই মিস্টেকটা করা যাবে না। কেন যাবে না? বিষয়টা আরেকবার বোঝাই ভাষাটা, ঠিক আছে? ওই জমির দৈর্ঘ্য প্রস্থের সাথে অপর একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত। দেখেন একটা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ, ঠিক আছে? তাহলে প্রথমটাতে দৈর্ঘ্যের অনুপাত আর তারপরেরটাতে হচ্ছে প্রস্থের অনুপাত, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা ক্লিয়ার করি। তাহলে এটা যদি 3x আর 2y হয়, তাহলে এটা প্রশ্ন মতে এখানকার দৈর্ঘ্য এখানকার প্রস্থ, তাহলে 3x গুণন 2y ইকুয়ালটা হচ্ছে 432। তাহলে 6xy ইকুয়াল টু 432 আর xy ইকুয়াল টু হচ্ছে 6 দিয়ে ভাগ, তাহলে 72। তার মানে xy এর মান 72। এখন দেখেন এইখানে xy এর মান আসলো, বাট আমরা তো অ্যান্সার বাইর করতে বলছি এই জমিটার ক্ষেত্রফল কত। তাহলে এটার ক্ষেত্রফল হবে 4x গুণন 5y সমান হচ্ছে 20xy। তাহলে এখানে দেখেন যে যেহেতু আমাদের xy এর ভ্যালু 72 দেওয়া আছে, তাহলে এই xy এর ভ্যালুটা এখানে বসাই দিব, তাহলে হচ্ছে 1440। তার মানে দ্বিতীয় জমিটার ক্ষেত্রফল হবে 1440 বর্গ মিটার। আচ্ছা, সবাই কি বিষয়টা ধরতে পারছেন কিনা আমাকে একটু বলেন। বারো xy, 12 এর মান হচ্ছে 3 আর 6 36, 3 আর 6 12 36। আচ্ছা, 1440 হচ্ছে আনসার। আচ্ছা, নেক্সট আসি আমরা। বিনয় ইংরেজিতে 45 নম্বর অঙ্ক। বিনয় ইংরেজিতে প্রাপ্ত নম্বরে 3 গুণ নম্বর অঙ্কে পায়। অঙ্ক ও ইতিহাসে তার নম্বরের অনুপাত 4:3। যদি অঙ্ক, ইংরেজি ও ইতিহাসে সে মোট 125 নম্বর পায়, তবে ইংরেজিতে তার নম্বর কত? এগুলাই যে অধিকাংশ পেঁচানো অঙ্কগুলা, ঠিক আছে, কোথায় আসে? IBA পরীক্ষা নিলে আসে। তো আমরা কিন্তু দেখেন সব ধরনের অঙ্কই করতেছি, বাট এখানে খুব বেশি সবগুলাই কঠিন অঙ্ক বিষয়টা এরকম না। যতটুকু পারা যায় শিখে নেন, কাজে লাগবে। তো এখানে তাহলে রিলেশনগুলো কীভাবে বিল্ড আপ করতে হয় দেখি। বিনয় ইংরেজিতে প্রাপ্ত নম্বরে 3 গুণ নম্বর অঙ্কে পায়, এবং অঙ্ক ইতিহাসে তার নম্বরে প্রাপ্ত অনুপাত 4:3। তাহলে এই 3 গুণ বলছে না, ওইখান থেকে কিন্তু 1:3 বলা যায়, বাট আমরা যে অনুপাত আকারেই ভাবতে হবে বিষয়টা এরকম না। আমরা একটু রিলেশনগুলো দেখব। বিনয় ইংরেজিতে প্রাপ্ত নম্বরে 3 গুণ অঙ্কে পায়, তার মানে ইংরেজি আর অঙ্ক এখানে আমরা নিয়ে নিলাম। এরপর আমরা রিলেশনটা দেবো। অঙ্ক ইতিহাসে তার প্রাপ্ত নম্বরের অনুপাত হচ্ছে 4:3। তাহলে অঙ্ক আর ইতিহাস এখানে হচ্ছে কত? 4:3। তো দেখেন তো এখানেও অঙ্ক আর অঙ্ক, এখানেও অঙ্ক আছে। তাহলে এখানে যদি x ধরি, তাহলে এটা হচ্ছে 3x। ইংরেজিতে প্রাপ্ত নম্বরের 3 গুণ নম্বর অঙ্কে পায়। এইখানে কিন্তু ভাষাটা উল্টাপাল্টা করে কেউ যদি ইংরেজিকে 3 গুণ বানায় দেন, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? বিনয় ইংরেজিতে প্রাপ্ত নম্বরে 3 গুণ নম্বর অঙ্কে পায়। এই ভাষাগুলো তাড়াহুড়া করে পড়তে গেলে মিস্টেকটা হয় অনেক সময়, এই জন্য কেয়ারফুল থাকবেন। তাহলে এটা হচ্ছে x, এটা হচ্ছে 3x। আমাদের যদি আমরা এখানে যদি x আকারে ধরি, তাহলে এটা হচ্ছে 4x, এটা হচ্ছে 3x। তাহলে তো এই যে অঙ্ক এখানে হচ্ছে 3x আর অঙ্ক এখানে হয়ে যাচ্ছে 4x। তাহলে এই অঙ্কের ঝামেলাটা দুইখানে ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। আমরা যেটা করবো যে অঙ্ককে দুই জায়গাতে সমান সমান নিয়ে আসবো। তাহলে সমান সমান আনতে গেলে কী করতে হবে? এই 3 আর 4 এর লসাগু নিতে হবে। তার মানে আমরা 3x আর 4x এর কথা ভুলে যাব, ভুলে যে আমরা এদের লসাগু 12xকে এইখানে লিখে দিব 12x আর এইখানে লিখে দিব 12x। তো যখন এই 3xটা 12x হয়ে গেল, তার মানে এটা 4 গুণ বেড়ে গেল না? তাহলে এটা 4 গুণ বেড়ে হয়ে যাবে 4x। এটা 4xটা 3x 12x হয়ে গেল, তার মানে এটা 3 গুণ বেড়ে গেল না? তাহলে এখানে 3xটা হয়ে যাবে 3 3 9x, ঠিক আছে? আচ্ছা, তো এই যে এইভাবে দেখেন রিলেশনটা, আপনি যদি আলাদা করে লিখে অনুপাতও বানান, এই কাজটাই করতে হবে। তাহলে এগুলো অঙ্কের মূল থিমটা হচ্ছে দুই জায়গাতে কমন রাশিটার ভ্যালুটা যেন সেম হয়। হ্যাঁ, সেম হওয়ার জন্য এই আড়াআড়ি গুণ করেন, দিয়ে গুণ করেন, আর দুটা অনুপাতকে সমান করেন, খুব একই কথা। জাস্ট আমি সামারি আকারে যেটা বলতেছি যে লসাগু করলে দ্রুত বাইর হয়। কার লসাগু? এই কমন রাশি দুটার ভ্যালু দুটার লসাগু করে লসাগু পর্যন্ত যাইতে যত দ্বারা গুণ করা হয়েছে, অন্য রাশিটাকে তত দ্বারা গুণ করতে হবে। এখানে লসাগু পর্যন্ত 3 গুণ করা হয়েছে, তাহলে ওইখানে দ্বিতীয়টাকে গুণ করতে হবে। তাহলে এখানে এখন 4x পাইলাম, এই 2 12x থেকে এখন আমরা একটা 12x নিতে পারবো। তাহলে এখানে আমরা বিষয়টাকে এইভাবে লিখতে পারি না, 4x 12x আর হচ্ছে 9x।
তাহলে অনুপাত কত হচ্ছে 4:12:9। আচ্ছা, অ্যান্সার কি চাইছে যে যদি অঙ্ক ইংরেজি ও ইতিহাসে সে মোট 125 নাম্বার পায়। দেখেন এখানে মোট বলার কারণে কিন্তু এত কাহিনী করলাম। যদি মোট না বলে যে কোনো একটা নাম্বার বলতো তাহলে আমরা আর এত কাহিনী করতামই না। আমরা তখন যে নাম্বারটা বলতো ওইখানকে টার্গেট করে অন্যটা আনতাম, অন্যটাকে হিসাব করে আবার তারপরে তৃতীয়টাও নিয়ে আসতাম। তাহলে কখন ঘুরাই আনতে হবে, কখন ডাইরেক্ট আনতে হবে, এই বিষয়গুলো কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা, তাহলে এখানে 4, 12, 19, 9 এর লসাগু কত, মানে যোগফল কত, 16 আর 9 25। তাহলে 150 নাম্বারের মধ্যে উত্তর কি চাইছে যে তবে ইংরেজিতে কত নাম্বার। তাহলে এখানে ইংরেজি হচ্ছে প্রথমটা, তার মানে 4 ভাগ। তাহলে 150কে 25 ভাগ করে 4 ভাগ, 6, 4, 6, 24। তাহলে অ্যান্সার হচ্ছে 125 নাম্বার না, টোটাল নাম্বার তো 150 না, টোটাল নাম্বার হচ্ছে 125। তাহলে 125কে ভাগ করলে 5, 4, 5, 20। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 20। আশা করি সবাই ক্লিয়ার। সময়ের পথিক দয়ের নিয়ম বোঝেন না, যারা দয়ের নিয়ম দিয়ে ইউটিউবে অনেকগুলো জাদু দেখাইছে তাদেরটা দেখে নেবেন, ঠিক আছে। দয়ের নিয়ম হচ্ছে এই যে এইভাবে দয়ের মতো করে লিখে দুইটা অনুপাতকে ধরেন আছে এরকম আছে না, এইভাবে দয়ের মতো করে লিখে আর গুণ করা, এই প্রসেসিংটা আর কি, ঠিক আছে। আচ্ছা ওকে, আমরা এখানে মোটামুটি অঙ্কগুলো করে ফেলছি। এখন আমরা কিছু কঠিন অঙ্ক করব, আগে আসি, তারপরে আমরা আবার এই মাঝখানেগুলো একটু পরে করব, ঠিক আছে। 7 নম্বর পদ্ধতিটা উচ্চতর অঙ্ক, 59 নম্বর অঙ্ক দেখেন, 59 নম্বর অঙ্কটা আমরা আগে করবো। এখানে আমরা রিটেনে কিছু অঙ্ক দেখবো, তারপরে বিবিধ নিয়মের কিছু, ওই যে লাফ দেওয়ার অঙ্ক আছে, তারপর হচ্ছে জ্যামিতির কিছু অঙ্ক আছে, তারপরে মানচিত্রের কিছু অঙ্ক আছে। একটা দুটা করে দিলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো কোয়ালিটি অঙ্ক একটা করি। 59 নম্বর অঙ্কটা দেখেন, বলছে কি যে ক খ গ ঘ এর মধ্যে 300 টাকা এমনভাবে ভাগ করে দাও যেন কয়ের অংশ ক্ষয়ের অংশের 2:3 হয় রেশিও, ক্ষয়ের অংশ গয়ের অংশ রেশিও 1:2 হয় এবং গয়ের অংশ ঘয়ের অংশ 3:2 হয়। দেখেন এখানে কিন্তু ক খ গ 4টা মানুষ 3টা অনুপাত আছে। এটা আছে নবম দশম শ্রেণীর অনুশীলনী 11.2 এর অঙ্ক। তো এগুলো অঙ্ক প্রায় সময় বিভিন্ন রিটেনের পরীক্ষায় এসে যায়। তো আপনাদের তো এই 3টা রেশিও থেকে কীভাবে ডাইরেক্ট একটা রেশিও বানাতে হবে এটা আমরা আগে দেখাই দিয়েছিলাম। আচ্ছা, আপনারা চাইলে ভেঙে ভেঙে করতে পারেন, আবার চাইলে ডাইরেক্ট করতে পারেন, ঠিক আছে। কীভাবে মনে আছে কি আপনাদের? এখানে আছে ক অনুপাত খ, তারপরে আছে কি খ অনুপাত গ, তারপরে আছে কি গ অনুপাত ঘ। তাহলে এই যে 3টা লিখলাম, ঠিক আছে। ক খ খ গ গ ঘ। ক খ সমান সমান হচ্ছে কত আছে 2/3, তারপরে খ গ আছে 1/2, তারপরে আছে গ ঘ আছে 3/2। আচ্ছা, তো এখান থেকে আমাদেরকে কি করতে হবে, উত্তর কি দেওয়া আছে, অপশন কি দেওয়া আছে, 300 টাকা ভাগ করতে হবে। এখন উত্তর কি চাইছে যে 300 টাকা ভাগ করতে হবে, এমনভাবে ভাগ করে দাও। তার মানে কিন্তু রিটার্নের স্টাইলে চাইছে, মানে সবাইকে কাকে কত টাকা দিতে হবে এটা চাইছে। তার মানে আমাদের অনুপাতগুলো বার করার সময় সবার অনুপাত বার করতে হবে। তার মানে আমরা কাউকে কাটাকাটি করবো না, আমরা সবগুলোকে গুণ করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে গুণ যদি করি তাহলে এখানে দেখেন যে 2, 3 দুগুণ 6। দেখেন আমরা কিন্তু 2 কাটিয়ে দিতে পারতাম, 3 কাটিয়ে দিতে পারতাম, সবগুলো হাফ বানায় ফেলতে পারতাম, কিন্তু না করে আমরা এগুলো গুণ করে দিব। 3 দুগুণ 6 আর 3 দুগুণ 6, 6 দুগুণ 12। তার মানে উপরে 6 হলে নিচে 12 হবে। তাহলে বিষয়টা কিরকম, এই যে ক আর ঘ, ঠিক আছে। তাহলে ক যদি 6 হয়, ঘ হবে 12। এই জিনিসটা খুব ইন্টারেস্টিং, স্মার্টলি করতে কাজে লাগবে। আচ্ছা, এখন আসি যে এখানে আমাদের ক যদি 2 ভাগ হয়, খ হবে 3 ভাগ। তাহলে ক যেহেতু 6 ভাগ, তাহলে খ হবে কত, এই যে 9। আচ্ছা, তারপরে কি হচ্ছে গ, তাহলে খ যদি 9 ভাগ হয়, এখন দেখেন যে খ এর সাথে গ এর রিলেশনটা কি, খ এর রিলেশন হচ্ছে 1 হলে গ হবে 2 ভাগ। তার মানে খ যদি 9 হয়, গ হবে 18। এরপর আবার কি বলতেছে, গ যদি 3 ভাগ হয়, গ আর ঘয়ের রিলেশনটা দেখি, এটা কিন্তু আর মিলাইতে হবে না, এটা অটোমেটিক্যালি মিলে যাবে। এই জিনিসটা খুব ইন্টারেস্টিং যে আপনার যদি ভুলও হয় অঙ্ক মিলবে না। এই যে শেষেরটা কিন্তু আমরা এই রিলেশনটা মিলাই নাই, বাট দেখেন গ যদি 3 ভাগ হয় তাহলে ঘ হয়ে যাবে 2 ভাগ। তার মানে এটা যদি 3 ভাগ হয়, 3, 6, 18, তাহলে 2 ভাগ হবে 6 দুগুণ 12। দেখেন 12 কিন্তু মিলে গেছে। তাহলে এখন অ্যান্সার কত চাইছে, অ্যান্সার চাইছে 300 টাকাকে ভাগ করতে হবে, তাই না। তাহলে 300 টাকাকে যদি আমরা এদের সবার মধ্যে ভাগ করে দেই, 9, 6, 15, 15 আর 18 মিলে হচ্ছে 33, 33 আর 12 মিলে হচ্ছে 45। অর্থাৎ 300 টাকাকে টোটাল 45 ভাগ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে এখন দেখেন সবগুলোকে কমন একটা রাশি দ্বারা ভাগ করে ছোট করে নেওয়া যায়, ওই যে আমরা বলছিলাম যে কাটাকাটি করা যায়, ঠিক আছে। তাহলে এখানে 3 দ্বারা সবাইকে কাটা যায়। তাহলে 3 দুগুণা 6, 3 তিরিকা 9, 3, 6, 18, 3 আর 4, 12, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে অনুপাতটা যোগফল হচ্ছে কত, যোগফল হচ্ছে 15। তাহলে এই 300কে যদি আমরা 15 ভাগ করি, তাহলে 1 ভাগে হবে 20, তাহলে এ পাবে 2 ভাগ মানে 40, এ পাবে 3 ভাগ মানে হচ্ছে 60, 6 ভাগ মানে 120 আর 4 ভাগ মানে 80। তাহলে এই যে ক খ গ ঘ কে কত টাকা পাবে এভাবে বাড়ি করা যাবে। তাহলে যে আড়াআড়ি গুণ করে হিসাব করা যায়। আচ্ছা, আবার সিঙ্গেলও করা যায়। কিভাবে করা যায় শিটের মধ্যে সমাধানটা দেখে আছে, করে নেবেন, ওকে। আচ্ছা,
নেক্সট আসি আমরা 60 নম্বর অঙ্ক। দেখেন 60 নম্বর অঙ্ক বলতেছে কি যে বাবুল ও জামালের মাসিক বেতনের অনুপাত 7:5 এবং দুজনের মাসিক বেতন একত্রে 24,000 টাকা। এক বছরে বাবুর বেতন 500 টাকা এবং জামালের বেতন 350 টাকা বৃদ্ধি পেল। এক বছর পরে তাদের মাসিক বেতনের অনুপাত কত হবে? আচ্ছা, এটা পেট্রো বাংলা পরীক্ষা আসছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরীক্ষাতেও আসছে, ঠিক আছে। আচ্ছা, তো 7:5 আছে, ওইখান থেকে আমরা 24,000 টাকাটাকে ভাগ করে নিব, তারপরে আবার দুইজনের সাথে 550, একজনের সাথে 500, একজনের সাথে 350 টাকা যোগ করে দিব, দিয়ে অনুপাত সাজাবো। পরীক্ষার হলে অল্প জায়গায় কিভাবে অল্প একটু লিখে করা যায়, ঠিক আছে। আচ্ছা দেখেন, এই যে 24,000, এখান থেকে আমরা যদি দুইটা পার্টে ভাগ করে নিই, 7 ভাগ আর 5 ভাগ মানে 12 ভাগ, তাহলে 24,000কে 12 দিয়ে ভাগ করলে 1 ভাগে হচ্ছে 2,000, 7 দুগুণা 14,000 আর 5 দুগুণা হচ্ছে 10,000। এরপরে এটার সঙ্গে যোগ হবে 500 আর এটার সঙ্গে যোগ হবে 350, তার মানে হচ্ছে এটা 14,500 আর এটা হচ্ছে 10,350। শূন্যগুলা কাটতে বাদ দিয়ে তারপরে কাটাকাটি করে রেশিও সাজালে এটা একটু বড় হবে, কিন্তু আমি ডাইরেক্ট রেশিওটা লিখে দিই 290:207, ঠিক আছে। আচ্ছা, আপনার কাটাকাটিটা নিজে থেকে করে নেবেন, 5 দিয়ে কাটা যাবে, হ্যাঁ, 5 দুগুণা 10, 5 লং 45, 5 শূন্য 0, 5 দিয়ে কাটলে 207। এরপর আর যেহেতু কাটাকাটি করা যায় না, এই জন্য এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, 61 নম্বর অঙ্কটা দেখে। 61 নম্বর অঙ্কে কি বলতেছে যে 4টি সমানুপাতিক রাশির প্রান্তীয় রাশি দুটির গুণফল 200, প্রথম ও দ্বিতীয় রাশি 1:2, দ্বিতীয় ও চতুর্থ রাশি 1:4 হলে সংখ্যা 4টি নির্ণয় করুন। আচ্ছা, এটা 34তম BCS এর লিখিত পরীক্ষা আসছে, ঠিক আছে না। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটা আইটেম ডেভেলপ করবো। এরকম আমরা সমানুপাতের অঙ্কে দেখছিলাম, ঠিক আছে, যে এইভাবে অনুপাত থাকলে কীভাবে রিলেশনগুলো তৈরি করে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন যে 200 দেওয়া আছে, 200টা কি? 200 হচ্ছে 4টি সমানুপাতিক রাশির প্রান্তীয় রাশি। প্রান্তীয় রাশি মানে প্রান্তে থাকে, তার মানে সাইডে থাকে। তাহলে 4টা রাশি যদি হয়, তাহলে 1, 2, 3, 4, তাহলে প্রান্তীয় রাশি মানে প্রথমটা আর চতুর্থটা, এই দুটো রাশির গুণফল কত? 200। তাহলে আমরা কিসের ভিত্তিতে এদেরকে ধরবো? আসি, রিলেশন দেওয়া আছে। প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত 1:2, তাহলে এই দুইটা রাশির অনুপাত হচ্ছে এটা প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, আর এটা হচ্ছে চতুর্থ। তাহলে এই দুটো রাশির অনুপাত হচ্ছে 1:2। এরপরে কি বলতেছে? দ্বিতীয় ও চতুর্থ রাশি, এই দ্বিতীয় আর চতুর্থ রাশি, এই রাশি দুটোর অনুপাত হচ্ছে 1:4। তাহলে দেখেন তো, এখানে দ্বিতীয়, এখানে আছে 2, এখানে আবার দ্বিতীয় হয়ে গেল 1, তার মধ্যে তার মানে 1, প্রথম, দ্বিতীয় আর চতুর্থ, এই 3টে রাশিকে আগে সাইজ করতে হবে। সাইজ করে দ্বিতীয় রাশিটা 2 জায়গাতে কমন নিয়ে আসতে হবে। আচ্ছা, তারপরে কি বলতেছে যে 4টি সংখ্যা নির্ণয় করুন। তাহলে তৃতীয় রাশির কোনো এখানে লিঙ্কে দেওয়া নাই, তাই না। আচ্ছা, মজার বিষয় হচ্ছে দেখেন অঙ্কটা না, এইভাবে লেখার পরে আপনার সামারিটা মাথায় নিয়ে আসতে হবে। কিভাবে? এই যে প্রথমে 1:2 প্রথম আর দ্বিতীয়, আর দ্বিতীয় আর চতুর্থ 1:4, তাহলে দেখেন এই দ্বিতীয় আর দ্বিতীয় 2 জায়গাতে ভিন্ন হচ্ছে। তাহলে আমরা যদি সাইজ করে সমান করি, তাহলে প্রথম, দ্বিতীয় আর চতুর্থ আমি পেয়ে যাব। তাহলে প্রথম, দ্বিতীয় আর চতুর্থ যখন পাবো, তাহলে এই 4 নাম্বারটার 1 নাম্বারটা গুণ করলে হবে 200। তাহলে এখান থেকে আমরা প্রথমটা আর চতুর্থ রাশি পেয়ে যাব। তাহলে প্রথমটা আর চতুর্থ রাশি যখন পেয়ে যাব, তখন এই দ্বিতীয় রাশির হেল্প নিয়ে দ্বিতীয় আর তৃতীয় রাশির গুণফল প্রথম ও শেষ রাশির গুণফলের সমান হয়, এটা তো আমরা জানি। তো অঙ্কের সামারিভাবে বিল্ড আপ করে অঙ্ক করা শুরু করবেন, অঙ্ক করতে সময় লাগবে না, ঠিক আছে। লজিকগুলো ক্লিয়ার থাকলে দ্রুত হবে। তাহলে আমরা আসি যে প্রথম আর দ্বিতীয় সমান সমান 1:2, আর দ্বিতীয় আর চতুর্থ সমান সমান 1:4। এই 1:4টাকে আমরা করে নিলাম 2:4, মানে 2:8, ঠিক আছে। তাহলে কি হয়ে গেল? তাহলে প্রথম অনুপাত দ্বিতীয় অনুপাত তৃতীয়, চতুর্থ, প্রথম, দ্বিতীয় আর চতুর্থ সমান সমান 1:2:8। এই যে 2টা থেকে আমরা এখানে এইভাবে সমান সমান করে নিলাম, ঠিক আছে, 1:2:8। এখন এটা আমরা যদি এদের, এখন যেহেতু এদের গুণফল প্রথমটার শেষটার গুণফল হচ্ছে 200 দেওয়া আছে, তাহলে আমরা যেটা করব এর ভিত্তিতে x ধরে নিব। তাহলে ধরি প্রথম রাশিটা হচ্ছে x আর চতুর্থ রাশি হচ্ছে তাহলে 8x। প্রথমটা চতুর্থটা কেন ধরলাম? কারণ এই দুটার গুণফল 200 দেওয়া আছে প্রশ্ন। তাহলে প্রশ্ন মতে, ঠিক আছে, খেয়াল করেন, প্রশ্ন মতে x গুণন 4x ইকুয়াল টু হচ্ছে 200। প্রশ্নে কিন্তু দেওয়া আছে। তাহলে 4x² ইকুয়াল টু 200, x² ইকুয়াল টু হচ্ছে 4 তো না, সরি, এখানে লিখতে লিখতে ভুলে যাচ্ছে, 8x² ইকুয়াল টু 200, x² ইকুয়াল টু হচ্ছে 25, x এর ভ্যালু হচ্ছে 5। তাহলে x এর ভ্যালু যদি 5 হয়, মানে আমরা x এর ভ্যালু থেকে আমরা কি করতে পারবো? প্রথম, দ্বিতীয় আর চতুর্থ রাশিটা নিয়ে আসবো। তাহলে প্রথম রাশির ভ্যালু হচ্ছে x, দ্বিতীয় রাশির ভ্যালু হচ্ছে 2x, মানে হচ্ছে এটা মানে 5, এটা মানে হচ্ছে 10, আর চতুর্থ রাশিটা হচ্ছে কত?
8x, মানে 8 গুণন 5 সমান সমান 40। এখন দেখেন আমরা জানি কি প্রথম রাশি এবং চতুর্থ রাশির গুণফল সমান সমান দ্বিতীয় তৃতীয় রাশির গুণফল। তার আমরা লিখি কি, আমরা জানি রিটেনের অঙ্ক কিন্তু এটা সময় লাগুক, আমরা জানি দ্বিতীয় গুণন তৃতীয় সমান সমান প্রথম গুণন চতুর্থ। ঠিক আছে? আচ্ছা, এই কাজটা আমরা আগেও করতে পারতাম, বাট এখানে করলে মান বার করলে সুবিধা হবে। তাহলে দ্বিতীয় রাশির ভ্যালু হচ্ছে 10 গুণন তৃতীয় রাশি, এখানে রেখে দিলাম, ইকুয়াল টু প্রথম রাশি হচ্ছে 5 আর শেষ রাশি হচ্ছে চতুর্থ। তাহলে তৃতীয় রাশি সমান সমান এই 10টা এই পাশে চলে যাবে, 0 কাটা 4 5 20। তাহলে 20 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। উত্তর কি চাইছে? উত্তর চাইছে যে সংখ্যা 4টি নির্ণয় করুন। সংখ্যা 4টি তো এই যে এখানে হচ্ছে প্রথমটা হচ্ছে 5, তারপর দ্বিতীয়টা 10, চতুর্থটা 40 আর তৃতীয়টা হচ্ছে 20। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 5, 10, 20, 40। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। রিটেনের প্রশ্ন কিন্তু পুরো আইডিয়াটা আগের বেসিক আলোচনাগুলো থেকে চলে আসছে। ঠিক আছে? আচ্ছা, তো সবাই এটা ক্লিয়ারলি দেখে নেবেন। এখন আপনারা একটা অঙ্ক করার চেষ্টা করেন তো, 62 নম্বর অঙ্কটা। আমরা মাঝখানে কিছু অঙ্ক ছেড়ে দিয়েছিলাম, বিবিধের অঙ্কগুলো ওগুলো এখন করবো। এই কালিগুলো খুব চুলকায়। কোনো একজন মহিলার কাছে 24,075 টাকা ছিল। তিনি নিজের জন্য 675 টাকা রেখে অবশিষ্ট টাকা স্বামী, মা এবং কন্যাদ্বয়ের মধ্যে 4-1, 6-1 এবং 3-2 অনুপাতে ভাগ করে দিলেন। প্রত্যেক কন্যা কত পেল? ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমাদের কীভাবে হিসাবটা করতে হবে? তিনি নিজের জন্য 675 টাকা রেখে দিলেন, তাহলে ওই যে 24,075 টাকা থেকে 675 টাকা বাদ দিতে হবে, তাহলে বাকি টাকাগুলো অনুপাত অনুযায়ী ভাগ করে দিলে হয়ে যাবে। এখানে 29তম বিসিএসের লিখিত পরীক্ষা আসছে। আচ্ছা, তো এইরকম অঙ্ক কিন্তু আমরা এমসিকিউতেই করছি। তাহলে এমসিকিউতে যেহেতু করছি, তাহলে রিটেনে কি সমস্যা হবে? না। তাহলে আমি রিটেনটা একেবারে এমসিকিউর স্টাইলে একটু দ্রুত দেখাই দিই। এখন আপনারা শুধু যা শিটে দেওয়া আছে রিটেন আকারে দেখে নেবেন কীরকম। এখানে হচ্ছে 24,075 টাকা থেকে 675 টাকা মাইনাস করলে হয়ে যাবে 23,400 টাকা। এখন রেশিওটা হচ্ছে কত? 1/4, 1/6 আর হচ্ছে 2/3। তাহলে আমরা এখন 4, 6, 3-এর লসাগু হচ্ছে 12, তার মানে সবার সাথে 12 দ্বারা গুণ করব। তাহলে সবার সাথে 12 দ্বারা গুণ করলে হচ্ছে 3, 3, এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 4। তাহলে 3, 2, 4-এর অনুপাত বাইর হয়ে গেল 3 কন্যার। তাহলে এখানে আমরা 3, 2, 5 আর 4, 9। তাহলে প্রত্যেক কন্যা কত করে পাবে? দেখেন, প্রথম কন্যাটা পাবে 23,400 গুণন এই 9 ভাগের 3 ভাগ। দ্বিতীয় কন্যা পাবে 23,400 এর 9 ভাগের 2 ভাগ। আর তৃতীয় কন্যা পাবে 23,400 গুণন 9 ভাগের 4 ভাগ। এটা ক্যালকুলেশন করে নিলে অ্যান্সারগুলো চলে আসবে। আচ্ছা, অ্যান্সারগুলো আমি একটু বসাই দিই সরাসরি। 4, এখানে তো 8 হবে, এখানে 3 আর 4 12, এখানে 6 দুগুণা 12, 2, আচ্ছা 8, 8 আর 2 10 আর 3 13। ঠিক আছে? আচ্ছা, এখানে আসতেছে তাহলে টোটাল 13 ভাগ। এটা 13 ভাগের 3 ভাগ হবে, 13 ভাগের 3 ভাগ, 13 ভাগের 2 ভাগ আর 13 ভাগের 8 ভাগ। ইংরেজি আর বাংলা মিলে আর কি সংঘর্ষ লাগে যাচ্ছে, তো এই জন্য ঝামেলাটা হচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, তো এখান থেকে ক্যালকুলেশন করে নিলে প্রথম জন পাবে 14,400। উত্তর কি চাইছে? উত্তর যে প্রত্যেক কন্যা কত পেল, প্রত্যেক কন্যার হিসাব যেহেতু চাইছে, তাহলে এখানে উত্তর কি চাইছে? স্বামী, মা ও কন্যাদ্বয়। ও আচ্ছা, এখানে প্রথম জন হচ্ছে স্বামী, তারপর পরের জন হচ্ছে মা আর হচ্ছে কন্যাদ্বয়। কন্যাদ্বয় বলছে তো, তাহলে আমরা তো এই মাঝখানের এই হিসাবগুলো করার দরকার ছিল না, আমরা সরাসরি কন্যাদ্বয়ের হিসাবটা নিয়ে আসবো। 13 ভাগের 8 ভাগ, তাহলে 13কে 13 থাকতেছে 104 আর 7, 8, 13, 100 হচ্ছে 0, 0, তাহলে 1800 গুণন 8। 13 ভাগের 8 ভাগ যদি আমরা নিয়ে আসি তাহলে আসবে 14,400। আচ্ছা, এটা আসলে এভাবে থাকলো। হ্যাঁ, উত্তর চাইছে কি এক কন্যার, তাহলে এটা কন্যাদ্বয় বলছে না, তাহলে এক কন্যা সমান সমান 2 দ্বারা ভাগ করতে হবে 4, 4, 18, 72, অর্থাৎ 7,200। মানে এটা গুণ করে দিলে 14,400 আসবে। ওইখান থেকে যেহেতু 2টা কন্যা মিলে 14,400 পাবে, তাহলে হ্যাঁ মিস্টেক হচ্ছে, ভালো করে দেখেন, সমস্যা নাই। মিস্টেকটা ওই 4-এর জায়গায় 8, 8-এর জায়গায় 4টায় কনফিউশন লাগতেছে বারবার। তো 14,400টাকে পরবর্তী 2 দ্বারা ভাগ করে দিব, কারণ 2 জন কন্যা বলছে, এই জন্য 7,200 হবে এই প্রশ্নের অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের ক্লাসটাতে 2 ঘন্টা হয়তো আরও 15 মিনিট বাকি আছে। আমরা আর 15 মিনিটে যে অঙ্কগুলো স্কিপ করছিলাম ওগুলো করে দিব। 2 ঘন্টা ক্লাস করা একটু কষ্টকর, তাই না? শেষের আধা ঘন্টা আর একটু মনোযোগ থাকে না, শেষের আধা ঘন্টা আমারও কষ্ট হয়, কিন্তু উপায় নাই, এটা শেষ করে দিতে হবে। আচ্ছা, মাঝখানে বিবিধের অনুপাতের কিছু অঙ্ক আমরা রেখে দিয়েছিলাম, ওইটা একটু করে দেই। ভ্যারাইটিস কিছু অঙ্ক আসে। 46 নম্বর অঙ্কটা দেখেন। গতিবেগ রিলেটেড কিছু প্রশ্নে অনুপাত কাজে লাগে, সেই অনুপাতগুলো আমরা দেখাই দিব।
একটা পথ অতিক্রম করতে ক ক্ষয়ের গতিবেগের অনুপাত 5:6 হলে ওই পথটিতে তাদের লাগা সময়ের অনুপাত কত হবে? ঠিক আছে, আচ্ছা খুব ইন্টারেস্টিং একটা বিষয় খেয়াল করেন। ধরেন এ আর বি এরা দুইজনে মিলে একটা রাস্তা যাবে, ধরেন 12 কিলোমিটার রাস্তা যাবে। এখন এর স্পিড হচ্ছে প্রতি ঘন্টায় 2 কিলোমিটার আর বি এর স্পিড হচ্ছে প্রতি ঘন্টায় 3 কিলোমিটার। এখন তাহলে 12 কিলোমিটার রাস্তা যেতে এ কে লাগবে 12/2 = 6 আওয়ার, আর বি কে লাগবে 12/3 = 4 আওয়ার। তাহলে দেখেন এই যার স্পিড কম তাকে লাগতেছে সময় বেশি, আর যার স্পিড বেশি তাকে লাগতেছে সময় কম। তাহলে এটা যদি আমরা অনুপাত বানাই স্পিডের অনুপাত তাহলে হবে 2:3, আর এটা যদি আমরা টাইমের অনুপাত নিয়ে আসি তাহলে হবে 6:4 = 3:2। তার মানে যে অনুপাতটা থাকে স্পিডের ওইটা টাইমের বেলা উল্টে যায়। কেন যায়? কারণটা হচ্ছে যে একই পথ অতিক্রম করতে কম স্পিডে যাওয়া লোকটার টাইমটা বেশি লাগবে। এটা খুব বেসিক কথা। আচ্ছা, তো যখন দূরত্ব দেওয়া থাকে না তখন কিভাবে নিয়ে আসতে হয়? তখন নিয়ে আসার সিস্টেমটা হচ্ছে এই স্পিডের অনুপাত দেওয়া আছে না 5:6, এই প্রশ্নে 5:6। তাহলে এটা রিটেন ফরম্যাটের স্টাইলটা দেখেন। তাহলে ধরি দূরত্ব = এক্স, তাহলে সময় হবে কত? তাহলে এর সময় লাগবে এই এক্স কিলোমিটার 5 কিলোমিটার বেগে গেলে এত সময় লাগবে, আর বি এর সময় লাগবে এক্স কিলোমিটার রাস্তা 6 কিলোমিটার বেগে গেলে এত সময়। তাহলে এই অনুপাত কত হবে? এই সময়ের অনুপাত হবে x/5 অনুপাত x/6। এই ফ্র্যাকশন স্টাইলে স্পিডের অঙ্ক এইভাবে হয়। এই 5 আর 6 লসাগু হচ্ছে 30, তাহলে x/5 × 30 আর x/6 × 30। তাহলে আমরা অনুপাত সাজাই তাহলে 6x বাদ, এটা হচ্ছে 5। এই যে অনুপাত হলে উল্টে গেল, এই যে ফ্র্যাকশনের কারণে এই রাশিগুলো উল্টে গেল। প্র্যাকটিক্যালি ভাবলেও কিন্তু উল্টে যায়, বাট সমস্যা হয়ে যায় যখন 3টা রাশির অনুপাত দেওয়া থাকে তখন কিন্তু এই ফ্র্যাকশন আকারে চিন্তা না করলে ভুল হবে। কীরকম দেখেন যে 3টা গাড়ির স্পিডের অনুপাত 5:6:2। তাহলে বলছে তাদের এই দেখেন এটা স্পিডের অনুপাত, তাহলে টাইমের অনুপাত কত? আপনি যদি 2:6:5 দেন তাহলে কনফিডেন্টলি ভুল উত্তর হবে। কারণ ওই যে অনুপাত উল্টে যায় এই কথাটা অনেকে বলে, তখন কিন্তু ভুল হয়। কেন ভুল হয়? কারণ দেখেন, আচ্ছা বলেন তো যে এই এ বি সি 3টা গাড়ি, বি আর সি এর রিলেশনটা কি? বি এর থেকে সি এর স্পিড 3 গুণ কম, তাহলে বি এর থেকে সি কে 3 গুণ বেশি সময় লাগবে। কিন্তু দেখেন তো এখানে 6 আর 5 এর যে সময় লাগতেছে 3 গুণ হচ্ছে কি? হচ্ছে না। তাহলে স্টাইলটা কি? স্টাইলটা হচ্ছে এগুলাকে ফ্র্যাকশন বানাইতে হয়। ফ্র্যাকশন কেন হয়? ওই যে এক্স দূরত্ব ধরার কারণে। তার মানে এইভাবে 1/5 অনুপাত 1/6 অনুপাত 1/2। তাহলে এখানে সবগুলো লসাগু হচ্ছে কত? লসাগু হচ্ছে 30। তাহলে এখানে 30 দ্বারা গুণ করলে হবে 15, এখানে 30 দ্বারা গুণ করলে হবে 6, এখানে 30 দ্বারা গুণ করলে হবে 5, আর এইখানে 30 দ্বারা গুণ করলে হবে 15। তার মানে এখানে স্পিডের রেশিও এটা হলে টাইমের রেশিও এটা হবে না, হবে কত? 6:5:15। এরকম ছোট অনুপাতের প্রশ্ন অনেক সময় আসতে পারে, ভুল করা যাবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখি আমরা রিলেশনটা মিলছে কিনা। দেখেন তো 6 আর 2 এর রিলেশন হচ্ছে 3/1 তাহলে 3 গুণ বেশি সময় লাগবে। দেখেন 5 থেকে 15 3 গুণ বেশি সময় লাগছে। এটা 5-6 ছিল, এটা হয়ে গেছে 6-5। তার মানে সবার সাথে সবার রিলেশনটা কিন্তু এখানে মিলে গেছে। এই দেখেন 5 আর 2, এই 2 এর থেকে 5 হচ্ছে 2.5 গুণ। তাহলে যখন উল্টে যাবে তখন 6 এর থেকে 15 হচ্ছে 2.5 গুণ। 2.5 গুণ, যে স্পিড কম তার 2.5 গুণ বেশি সময় লাগবে। সবার রিলেশনগুলো এইভাবে মিলে যাবে। আচ্ছা ওকে, এরপর আসি আমরা 47 নম্বর অঙ্কটা তাহলে আপনারা করেন। ঠিক আছে, 47 নম্বর অঙ্কটা দেখেন। বলতেছে যে একটি মোটরসাইকেল, বাস ও ট্রেনের গতিবেগের অনুপাত 2:3:6। তাহলে একই দূরত্বের একটি পথ অতিক্রম করতে তাদের লাগা সময়ের অনুপাত কত? 2, 3, 6। এটা অ্যান্সার কত হবে বলেন তো? আমরা 4-5টা অঙ্ক করে শেষ করে দেবো। আচ্ছা 47 নম্বরের অ্যান্সার কত? 3, 2, 1। এই তো সবাই পারতেছেন, ভালো। হ্যাঁ ওকে ডান। এই যে সুফিয়া মনি, জিআই নিক্সন, আইরিন আক্তার 3:2, অর্জুন বেগম সোনিয়া, আরজুদা বেগম সোনিয়া। হ্যাঁ ওকে, এটা সবাই ভালো পারতেছেন, তাহলে সবাই ভালো বুঝছেন। আচ্ছা এই স্প্রের বিষয়টা দেখবেন। এখন দেখেন এটা তো লেজুর লাগায় আরও অঙ্কটাকে বড় করা যায়, বাট ওগুলা আপনারা
পরবর্তীতে এমনিতে পারবেন, কারণ আপনারা তো বেসিক কনসেপ্টটা ক্লিয়ার। ওকে, তাহলে আমরা আরেকটা আইডিয়া জিনিস শিখবো। 48 নম্বর অঙ্ক দেখেন, শতকরা ক্লাসে আমরা এই জিনিসটা শিখাই দিই যে একটা অফিসে ম্যানেজারের বেতন 20%, ওই অফিসের পিওনের বেতনের 50% সমান হলে তাদের আয়ের অনুপাত কত? খেয়াল করেন যে এখানে অনুপাতটা দেওয়া আছে কিভাবে, পার্সেন্টেজ আকারে, তাই না? আচ্ছা, তো দেখেন যে এই যে ম্যানেজারের হচ্ছে 20% বেতন, আর পিওনের বেতনের হচ্ছে 50%। তো এখন আসি যে এই যে এটাকে দেখে কেউ যদি 2:5 লেখেন তাহলে ভুল হবে। কেন ভুল হবে? একটু লজিক্যালি আসে। যখন এরকম পার্সেন্টেজ ইকুয়াল টু পার্সেন্টেজ সমান হয়, তখন আপনার যে অনুপাতটা মনে হবে এটার অ্যান্সারটা তার উল্টা হবে। উল্টা কীরকম? এই যে 50:20, 5:2 হবে। হ্যাঁ, বলতে পারেন উল্টাই তো দিলাম, ঠিক আছে, বাট কেন উল্টাই দিব? আচ্ছা, টাইম অ্যান্ড স্পিডের উল্টানোর বিষয়টা তো প্র্যাকটিক্যালি বুঝছেন, তাই না? তো ওইটার যেরকম প্র্যাকটিক্যালি বিষয়টা ক্লিয়ার, এটাও প্র্যাকটিক্যালি বিষয়টা ক্লিয়ার হতে হবে। কীরকম একটু খেয়াল করেন যে সাপোজ এই ম্যানেজার আর পিওনের বেতন যত টাকাই হোক, এই ম্যানেজার তার বাড়ি ভাড়ার 20%, মানে সাপোজ 5,000 টাকা বাড়ি ভাড়া দেয়। তার মানে এর বেতন যদি 25,000 টাকা হয়, তাহলে সে 25,000 টাকার 5 ভাগের 1 ভাগ, মানে 5,000 টাকা বাড়ি ভাড়া দেয়। এখন এই একই 5,000 টাকা বাড়ি ভাড়া দিতে যে পিওনের বেতনের অর্ধেক টাকা চলে যায়, তাহলে পিওনের বেতন কি 5,000 ম্যানেজারের বেতন থেকে বেশি হবে? অবশ্যই না। তাহলে পিওনের 50% বেতন যদি 5,000 হয়, তাহলে পিওনের বেতন হবে 10,000 টাকা। তাহলে দেখেন, ম্যানেজারের বেতন হচ্ছে 25,000 টাকা, আর পিওনের বেতন হচ্ছে 10,000 টাকা। যার বেতন কম তার পার্সেন্টেজ নিলে অনেক পার্সেন্টেজ নিতে হবে, আর যার অনেক টাকা বেতন তার অল্প পার্সেন্টেজ নিলে ওই টাকা সমান হয়ে যাবে। তার মানে অল্প পার্সেন্ট যার নিতেছি তার কাছে টাকা, মূল টাকা বেশি আছে। তাহলে এইরকম যখন পার্সেন্টেজের তুলনা আসবে, তখন যার পার্সেন্টেজ কম তারটাই বেশি হবে। বেশি কিভাবে বানাবো? এই অনুপাতটাকে উল্টাই দিব, উল্টাই দিয়ে ক্যালকুলেশন করবো, অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, আশা করি লজিকটা সবাই ক্লিয়ার। তাহলে 49 নম্বর অঙ্কটার অ্যান্সার কত বলেন? ঠিক আছে, 49 নম্বর অঙ্কটার অ্যান্সার দেখেন। হ্যাঁ, আমাদের বেশি অঙ্ক নাই, আর একটু অপেক্ষা করেন, আমরা খুব ইন্টারেস্টিং কিছু পয়েন্ট ক্লিয়ার করে দিব। 49 নম্বর অঙ্ক বলছে যে দুটি সংখ্যা এ ও বি এর 20% যদি বি এর 30% এর সমান হয়, তাহলে এ ও বি এর অনুপাত কত? খুব সহজে কিন্তু পারার কথা। কি বলতেছে? এ এর 20% আর বি এর 30%, তার মানে অনুপাতটা মনে হচ্ছে 2:3, কিন্তু অ্যান্সারটা হবে আসলে 3:2। খুব সিম্পল। ওকে, এবার আমরা খুব একটা ইন্টারেস্টিং পয়েন্ট ক্লিয়ার করবো, সেটা হচ্ছে এই কুকুর আর খরগোশের লাফের রেশিওর অঙ্কগুলো। এগুলো অনেকের কাছে খুব ঝামেলা লাগে যায়, তো আমি আজকে আপনাদের একটু প্র্যাকটিক্যালি বুঝাই দিব। দেখা যাচ্ছে যে এই অঙ্কগুলো আপনারা বিভিন্নখানে দেখবেন, গ্রুপে পড়তে দিবেন, অনেকে এত সুন্দর করে স্মার্ট ওয়েতে করে দিবে, বাট আপনারা একটু পরে আবার ভুলে যাবেন। কারণ কি? কারণ আপনি সাধারণত প্র্যাকটিক্যালি বুঝতেছেন না। প্র্যাকটিক্যালি যখন আপনি বুঝবেন না, তখন আপনার বারবার উল্টাপাল্টা লাগবে। ঠিক আছে, আর শর্টকাটে শিখবেন যখন, তখন বারবার ঝামেলা হবে। এই জন্য আমরা একটু প্র্যাকটিক্যালি আসি। কীরকম দেখেন, 50 নম্বর অঙ্কটা পড়েন। একটা কুকুর একটা খরগোশকে ধরার জন্য তাড়া করলো, তাহলে 50 নম্বর। আচ্ছা, 50 নম্বর, একটা কুকুর একটা খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময় 4 লাফ দেয়, খরগোশ সে সময় 5 লাফ দেয়। এই যে 4 লাফ দেয়, 5 লাফ দেয়, ঠিক আছে? ওকে, এটা কিন্তু লাফ দেওয়ার হচ্ছে এটা পরিমাণ, কিন্তু খরগোশ 4 লাফে যত দূর যায়, কুকুর 3 লাফে তত দূর যায়। এই যে দূরত্ব, এখানে টাইম অ্যান্ড স্পিডের অঙ্কে আমি এই বিষয়গুলো শেখাই দিই, যে কোনো সময় যখন স্পিডগুলো ভিন্ন ভিন্ন থাকবে, এখন এইখানে অনুযায়ী দুইজনে একই পথ যাবে, তখন আমরা যে কাজটা করব, ওই স্পিডগুলার অনুপাতটাকে আমরা দূরত্ব ধরবো। কীরকম? খুব প্র্যাকটিক্যালি ভাবেন। দেখেন, এই অঙ্কটা না আমি কিন্তু এক্স ওয়াই ছাড়াই এমনি যোগ বিয়োগ গুণ ভাগ করে দেবো, কয়েক সেকেন্ডে অ্যান্সার চলে আসবে। বাট ওইটা আপনি একটু পরে ভুলে যাবেন, অন্য অঙ্কে অ্যাপ্লাই করতে পারবেন না। এই জন্য একটু সময় নিয়ে করি, যেহেতু আপনার লাইফ টাইম এই ধরনের অঙ্কগুলোতে সমস্যা ছিল, এর পরে যেন আর কোনোদিন সমস্যা না থাকে। তাহলে আমরা যেখানে প্র্যাকটিক্যাল যে জিনিসটা বলতে চাচ্ছি, ধরেন আমি দৌড়াই, আমার ভাইও দৌড়ায়, এখানে ধরেন আছে আমাদের দুইজনের এ থেকে বিতে যাইতে হবে। কারণ আমার স্পিড বেশি, আমার ছোটো ভাইয়ের স্পিড কম, কিন্তু আমরা তো একই পথ যাবো। কারণ আমি বলছি আমি যত সময় 5 কিলোমিটার যত সময় যাবো, ও 4 কিলোমিটার যাবে। এরকম উল্টাপাল্টা করে যাই থাক, আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে পথটা যেহেতু দুইজনে সমান যাবে, তাহলে এই পথটাকে এমন একটা ডিস্টেন্স ধরবো যাতে ডিস্টেন্সটা দুইজনের স্পিড দিয়ে ভাগ করা যায়। এর একটা স্পিড আছে, এর একটা স্পিড আছে, তাহলে এই স্পিড দিয়ে ভাগ করা যায়। তাহলে স্পিডের দুইটার কি ধরলে ভাগ করা যাবে? অবশ্যই লসাগু ধরলে ভাগ করা যাবে। তাহলে এইখানে দেখেন 4 আর 5, আর একবার বলছে 4 আর 3, আবার নামগুলো উল্টাপাল্টা করে দিছে, এইখানে ঝামেলাগুলো অনেক লাগে। তো এখানে কিভাবে ক্লিয়ার করা যায় দেখেন, অনেকে তো অ্যান্সার দিয়ে দিয়েছেন 16:15, এখানে অন্য একটা চেঞ্জ করে দিলে ঝামেলা আছে। তাহলে একটা কুকুর একটা খরগোশকে ধরার জন্য কুকুর যে সময় 4 লাফ দেয়, তাই না? এই যে কুকুরের, সিরিয়াসলি খেয়াল করেন, হ্যাঁ, কুকুরের 4 লাফ সমান সমান খরগোশের হচ্ছে 5 লাফ।
কারণ খরগোশ ছোট তো, ও খুব দ্রুত লাফ দেয়। এটা হচ্ছে লাফ, ঠিক আছে। আচ্ছা, এখন আসি কি বলতেছে, খরগোশ 4 লাফে যতদূর যায় কুকুর 3 লাফে ততদূর যায়। তাহলে কুকুরের এই যে সাইজ করে নিলাম, কুকুরের 3 লাফ সমান সমান খরগোশের, মানে খরগোশের 4 লাফ। ও লাফ বেশি দিলেও সমস্যা নাই, কিন্তু তারপর কুকুরের কাছে ধরা পড়ে যাবে। কারণ কি? কারণ ওর লাফগুলো ছোট ছোট লাফ, আর কুকুরের লাফটা অনেক বড় বড় লাফ। আচ্ছা, আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই যে কুকুরের 3 লাফ যতদূর যায় খরগোশের 4 লাফে ততদূর যায়। তাহলে আমরা এদের লাফগুলাকে যদি লাফগুলোর সাপেক্ষে যদি দূরত্ব ধরি, তাহলে আমরা এখানে নিয়ে আসব যে দূরত্ব সমান সমান 3 আর 4-এর লসাগু হচ্ছে 12। এই যে 12কে আমরা ধরলাম দূরত্ব। দেন অঙ্কটা বুঝে করি, তারপরে শর্টকাট দেখা দিব। তাহলে এই যে 12 হচ্ছে দূরত্ব, 12 দূরত্ব ধরার কারণে যে সুবিধাটা হলো যে এই তাহলে কুকুর 3 লাফে 12 যায়, তাহলে কুকুর 1 লাফে যায়। এই যে কুকুর 1 লাফে সমান সমান 12 ডিভাইডেড 3 সমান সমান হচ্ছে 4 মিটার। আর খরগোশ 1 লাফে যায় সমান সমান 12 ডিভাইডেড 4 সমান সমান 3 মিটার। আচ্ছা, এই যে এই জিনিসটা আমরা বার করলাম না, এখন কিন্তু অঙ্কের অ্যান্সার খুব দ্রুত চলে আসবে। কিরকম দেখেন, যে কুকুরের 4 লাফ আর খরগোশের 5 লাফ, তাই না? এই যে এখানে 4 মিটার 3 মিটার আসছে, এটা হচ্ছে কুকুরের মিটার আর এটা হচ্ছে খরগোশের মিটার। 1 মিটারের ভ্যালু, তার মানে একটা লাফ দিলে ও এত মিটার যাবে। এখন আমরা এইখানে শুধু হিসাবটা বসাই দিব, কয়েক সেকেন্ডে হয়ে যাবে। দেখেন কিরকম, কুকুরের 4 লাফ সমান সমান খরগোশের 5 লাফ, তাই না? তাহলে কুকুর 1 লাফে যায় 4 মিটার, তাহলে 4 যোগ 16 মিটার। তাহলে এই যে এর 4 লাফে 16 মিটার হলো। এখন খরগোশ এই 1 লাফে যাবে 3 মিটার, তাহলে 5 লাফে যাবে 5 গুণন 3 সমান সমান 15 মিটার। যেহেতু এর 16 মিটার যায় যখন, তখন এই 15 মিটার যায়, তাহলে এদের অতিক্রান্ত পথের রেশিও হবে 16:15। তাহলে এখানে নাইস একটা পয়েন্ট, সেটা হচ্ছে কি, সেটা নোট করে রাখতে পারেন আপনারা, যে দূরত্বকে তাদের এই যে দেখেন, এখন ওই 4 আর 5-এর লসাগু কিন্তু অনেকে নিতে পারেন, এইটা না। তারা এই কুকুরের 3 লাফ সমান খরগোশের 4 লাফ, লাফের পরিমাণটাকে, ঠিক আছে, লাফের দূরত্ব না, লাফের পরিমাণটার লসাগু দিয়ে দূরত্ব ধরতে হবে। দূরত্ব ধরলে তারপরে কি করতে হবে, এই অঙ্কটা 2বার রিপিট দেখবেন, অটোমেটিক্যালি বুঝে যাবেন, ঠিক আছে। আচ্ছা, এবার আসি যে এই অঙ্কটাতে শর্টকাটে যদি করতে চান, সেই শর্টকাট আমি দেখাই দিই, আপনারা একটু এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। শর্টকাটটা হচ্ছে এরকম, যে কুকুরের যদি আমরা কুকুর আর লাফের অনুপাত নিয়ে আসি, লাফের অনুপাত সমান সমান দূরত্বের অনুপাত। আচ্ছা, তাহলে এখানে লাফের অনুপাত কত? লাফের অনুপাত হচ্ছে 4 আর 5, তাই না? তাহলে 4:5। আচ্ছা, আর হচ্ছে কি দূরত্ব কত? দূরত্ব হচ্ছে কুকুর আর খরগোশ হচ্ছে 3:5, মানে কুকুর আগে আর খরগোশ হচ্ছে পরে। তাহলে এটা যদি আমরা এইভাবে অনুপাত সাজাই, এখন এখান থেকে আমরা যদি আমরা রেশিও আকারে বানাই, তাহলে এটা হচ্ছে 4/5 ইকুয়াল টু হবে এটা হচ্ছে 3/5। তাহলে এখানে যদি আমরা সরি 3/, এখানে তো 4 ছিল, হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে 4, তাহলে আর যদি গুণ করি, এই যে 16 ইকুয়াল টু 15, তার মানে এর যখন 16 মিটার যাবে তখন ও সে যাবে 15 মিটার। তাহলে এটা যখন অনুপাত বানাই, তাহলে 16/15। এখানে একটা পয়েন্ট ক্লিয়ার করে দিই, সেই পয়েন্টটা হচ্ছে এই সমীকরণটার পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, এই সমীকরণটার পয়েন্ট হচ্ছে যে তাদের লাফের অনুপাতটা যা হবে দূরত্বের অনুপাতটা তাই হবে। কারণ 1 লাফে এক যদি 5 মিটার যায় আর একজন যদি 4 মিটার যায়, তাহলে ওদের দূরত্বটা হচ্ছে 5:4। আবার লাফটা যেটা সেটা হচ্ছে 4 লাফ যায়, ও যাচ্ছে 5 লাফ, তাহলে লাফের অনুপাতটাই হবে দূরত্বের অনুপাত। আচ্ছা, কতটুকু বুঝছেন? আপনারা একটা অঙ্ক করে দেন, ঠিক আছে। 51 নম্বর অঙ্ক। সাউন্ড হচ্ছে, সাউন্ডের সমস্যা হচ্ছে। 51 নম্বর অঙ্কটা করে দেন। আচ্ছা, আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাসটা ক্লোজ করে দিব, অঙ্ক শেষ হয়ে গেছে। 51 নম্বর অঙ্ক বলতেছে, দেখেন যে কুকুর তাড়িত একটি খরগোশ যত সময়ে 4 বার লাফ দেয়, কুকুরটি ততক্ষণে 7 বার লাফ দেয়। তাদের খরগোশ কিন্তু লাফ দেয় বেশি, খরগোশ হচ্ছে 8 বার যখন লাফ দেয়, তখন কুকুর 7 বার লাফ দেয়। আপনারা কিন্তু উল্টাপাল্টা করে ফেলবেন, কোনটার সাথে কোনটা হবে, ঠিক আছে। এই জন্য কিন্তু এই যে প্রথমে যে লসাগু ধরে করলাম না, ওইটা সুবিধা বেশি। কিন্তু খরগোশ 5 লাফে যত দূর যায়, কুকুরটি 4 লাফে তত দূর যায়। দেখেন এই লাফে আছে না, 5 লাফে যত দূর যায়, 4 লাফে তত দূর যায়। এই 5 আর 4-এর লসাগু নেন, তাহলে অঙ্কটা কিন্তু খুব দ্রুত হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, কিভাবে দেখেন, কয়েক সেকেন্ডে করে দিই, হ্যাঁ। এই যে
আপনাকে এই অঙ্কগুলো প্র্যাকটিক্যালি বুঝতেছেন, প্র্যাকটিক্যালটা বুঝলে কিন্তু বেশি সোজা। আর লসাগু কোনটা নিতে হবে এটা তো বারবার বললাম, যে দূরত্বটাকে লসাগু ধরতে হবে। দূরত্ব ধরতে হয় কিভাবে, যে খরগোশ 5 লাফে যত দূর যায়, এই যে যত দূর বলতেছে না, ওইখান থেকে আমরা লসাগু নিয়ে আসবো। তাহলে এখানে হচ্ছে কি কুকুর আর এটা হচ্ছে খরগোশ, ঠিক আছে। আচ্ছা, তাহলে কুকুর আর খরগোশ এখানে হচ্ছে 8 লাফ সমান সমান 7 লাফ, এটা হচ্ছে তাদের লাফের পরিমাণ। আর এটা দূরত্ব কি আছে, দূরত্বের বেলা কুকুরের দূরত্ব যদি 5 লাফের যে দূরত্ব, খরগোশের সেটা 4 লাফের দূরত্ব। তাহলে আমরা এখান থেকে 5 আর 4-এর লসাগু নিয়ে আসলাম, টোটাল দূরত্ব 20 মিটার। তার মানে আমরা মনে করি যে তারা 20 মিটার রাস্তা যাবে। তাহলে 20 মিটার সে যদি 5 লাফে যায়, তাহলে সে 1 লাফে যায় 4 মিটার। আর এ যদি 4 লাফে যায় 20 মিটার, তাহলে এ যাবে 1 লাফে যাবে 5 মিটার। তাহলে দেখেন এইখান থেকে এটা উল্টায় দিলে এদের কি হয়ে গেল, এই যে মিটার চলে আসে। তাহলে এই 8 লাফ আর ও 7 লাফ, এই 8 লাফে যাবে 4 মিটার করে 1 লাফে 32 মিটার, আর ও 5 মিটার করে যাবে 1 লাফে, তাহলে 5 7 35 মিটার। তাহলে এই 32:35, এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 32:35। আশা করি সবাই ভালো করে বুঝতে পারছেন। এগুলো ইংলিশেও প্রশ্ন আসে, আপনারা দেখে নেবেন। 52 নম্বর অঙ্কটা একটু দেখা দেন, এটা নিজে নিজে করে নেবেন। হ্যাঁ, আচ্ছা, আমরা আর 2-3টা অঙ্ক করে দিয়ে শেষ করে দিব। 52 নম্বর অঙ্কে বলতেছে কি, যে একটা কুকুরের 3 লাফে যতদূর যায়, একটা খরগোশ 5 লাফে যতদূর যায়, কুকুরের 1 লাফ খরগোশের 3 লাফের সমান হলে কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত, নিজে থেকে করে নেবেন। 54 নম্বর অঙ্কটা দেখেন। 54 নম্বর অঙ্ক বলতেছে যে একটা ম্যাপের স্কেল হচ্ছে 1:50,000, ঠিক আছে। ম্যাপের 3 সেন্টিমিটার লাইন কত দূরত্ব হবে এবং 2 কিলোমিটার দূরত্ব ম্যাপে কত দেখাতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো আসি যে এখানে প্র্যাকটিক্যালটা কি বোঝায় সেটা একটু বুঝি। যে 1:50,000 স্কেল, এর মানে হচ্ছে কি, সাপোজ এখানে আপনারা দেখবেন এই যে মানচিত্র আছে না বাংলাদেশের, ধরেন আছে সাপোজ রাজশাহী থেকে নাটোরের যে রাস্তাটা, এটা প্রায় 40 কিলোমিটার, আর ম্যাপে দেখবেন মাত্র 1 আঙ্গুলের সমান দেখাচ্ছে। তাহলে এই 1 আঙ্গুল